ওরাল সেক্স কি ওরাল হেলথের পক্ষে ক্ষতিকর? তামাকজাত দ্রব্যগুলি এগুলো আমাদের কি কি ক্ষতি করে? দুটো আরো খুব ট্রেন্ডিং জিনিস আছে। একটা ইজ হুক্কা, অ্যানাদার ইজ ভেপিং। আমাদের কি কি ব্যাড হ্যাবিট আমাদের ওরাল হেলথের ক্ষতি করে এবং কিভাবে ক্ষতি করে? লাস্ট 3 বছর ধরে এটা ট্রেন্ডিং অ্যাকচুয়ালি। দ্যাট ইজ মাউথ স্যানিটাইজার। ফুসফুস হ্যাঁ, কিস করার আগে করতে পারো, আদারওয়াইজ ডজন্ট হেল্প। মোটামুটি কোন বয়সে করলে ব্রেসেস ঠিকঠাক কাজ করে? ব্রেসেসের কি কোনো বয়স আছে? দাঁতের রং দেখে কি আমাদের হেলথ কিরকম সেটা ডিটারমাইন করা যায়, মানে বলা যায়, আন্দাজ করা যায়? তাহলে দাঁতুন 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 কেমন? অ্যালকোহল বেসড মাউথ ওয়াশ খারাপ? So neem can be incorporated in your regime, but neem is not an alternative to your normal brushing. আরে ব্রাশ কিভাবে কর? তাতে যদি লাস্টের দাঁত অব্দি ক্লিন না হলো তো ইট ডাজন্ট মেক সেন্স। সো তার জায়গায় যদি একটা বেবি টুথব্রাশ ইউজ করে যদি তোমার কাজ হয়, দ্যাট ইজ আ গুড টুথব্রাশ ফর ইউ। কিন্তু বড় ব্রিসেলওয়ালার টুথব্রাশ বেশি ভালো না? কেন ভালো? টুথপেস্টে নুন থাকা কি জরুরি? এগুলো সব মার্কেটিং, যতগুলোই দেখছো। নুন কেন, তুমি স্ট্রবেরিও দিতে পারো, অসুবিধা নেই। আর একটা এখন খুব চলছে চারকোল টুথপেস্ট। তো তুমি তারের জালি দিয়ে বাসন মাজলে বাসন তো ভালো পরিষ্কার হবেই। হ্যাঁ, এবার তুমি বাসনে 12টা বাজছে সেটা তো এখন বুঝতে পারবে না, সেটা তুমি 2 বছর ইউজ করার পর বুঝতে পারবে যে বাসনে কি 12টা বাজবে। দেখো, ব্রাশিং এর রেকমেন্ডেশন যেটা আইডিয়াল, সো ডে হচ্ছে আফটার ব্রেকফাস্ট অ্যান্ড নাইট হচ্ছে আফটার ডিনার, অ্যান্ড ইট ইজ সারপ্রাইজিংলি আফটার ব্রেকফাস্ট। আফটার ব্রেকফাস্ট? ইয়েস, তার মানে কি অ্যাকচুয়ালি ফল চিবিয়ে খাওয়া দাঁতের পক্ষে ভালো? 100%. এনি ফাইব্রাস ফুড ইজ ভালোই। ফ্লোরাইড ইজ আ ভেরি গুড কম্পোনেন্ট, গুড ফর টুথ। সেখানে আমাদের ফ্লোরাইড থাকে জলে, एंड আরেকটা ফ্লোরাইড থাকে হচ্ছে আমাদের টুথপেস্ট। टूथपेस्ट में नून है, नून से ज़्यादा फ्लोराइड है चाहिए। सो रेगुलर स्केलिंग एंड पॉलिशिंग in every 6 months is recommended by dentist. You should, and scaling is not at all harmful. Brushing is not for freshness. Brushing এর whole activity is to clean the biofilm বা plaque. বেসিক্যালি বলতে গেলে কিন্তু টুথপেস্টের একদমই প্রয়োজন নেই। মিষ্টি খেলে কিন্তু ক্যাভিটি হয় না, এটা কিন্তু ভুল ধারণা। So then the simple method is take some water. এই যে কফি খেলাম, so take some water. ইমেল তুমি তোমার খাবার না খাওয়ার কি আছে? সবাই জল খাচ্ছে এগুলো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টাইম অ্যান্ড টাইড পডকাস্ট উইথ সৌরভ। আমরা ছোটবেলা থেকে একটা জিনিস নিয়ে সবচেয়ে বেশি কথা শুনে আসি, যেমন ধরুন হাসছি মোরা হাসছি দেখো হাসছি কেমন আহ্লাদে, অথবা $1,000,000 স্মাইল। কেউ কেউ এসে নাকি এমন হাসেন যে গোটা ঘরটা আলোকিত হয়ে যায়। আর আমাদের মধ্যে অনেকে এমনও আছেন যারা হাসতে ভয় পান, লজ্জা পান, কারণ ওই কথায় বলে না, দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বোঝে না। তো আজকে আপনাদের দাঁতের মর্ম বোঝানোর জন্যই এই এপিসোডটি। সেই জন্যেই আমি খুঁজে খুঁজে সেই বিখ্যাত মানুষটিকে নিয়ে এসেছি, যিনি একজন স্মাইল কেয়ার এক্সপার্ট। অর্থাৎ তার কাজ মানুষের জীবনের হাসিকে আরো সুন্দর করে তোলা। তার সঙ্গে তার প্রচুর পোশাকি ডিগ্রি টিগ্রি আছে, অত্যন্ত শিক্ষিত, উচ্চ শিক্ষিত একজন মানুষ। তিনি অত্যন্ত সাকসেসফুল একজন ডেন্টিস্ট বলতে পারেন, ডেন্টাল সার্জন বলতে পারেন। তার সঙ্গে তিনি কিন্তু একজন সাকসেসফুল অন্ত্রপ্রেনারও, কারণ তার যে ক্লিনিকটা সেটার নাম হচ্ছে হোয়াইট জোন ডেন্টাল ক্লিনিক, এবং সেটা মোটামুটিভাবে কলকাতার অন্যতম বড় ডেন্টাল ক্লিনিক, যেখানে দাঁত সংক্রান্ত, মাড়ি সংক্রান্ত, মুখ সংক্রান্ত যে কোনো সমস্যায় তার শরণ নেওয়া যেতে পারে। রনে বনে জলে জঙ্গলে না হলেও দাঁতে ব্যথা হোক, মাড়ি ফুলে যাক, বা হাসতে কোনো রকম অসুবিধে হোক, তাছাড়াও বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে আমরা তার সাহায্য নিয়ে থাকি। আজকে আমার অতিথি ডক্টর বিশ্বজিৎ পান্ডা। নমস্কার নমস্কার নমস্কার, ওয়েলকাম টু দ্য শো। ওয়েলকাম। আমাদের কি কি ব্যাড হ্যাবিট আমাদের ওরাল হেলথের ক্ষতি করে এবং কিভাবে ক্ষতি করে? এটা ফার্স্ট ব্যাড হ্যাবিট, কফি। এক্সেসিভ কফি, এক্সেসিভ মাউথ ওয়াশ gives you stains. এক্সেসিভ মাউথ ওয়াশ? Yes, mouthwash has a ingredient called chlorhexidine, যেটা excessive use করলে, abuse করলে, you get stains, chlorhexidine stains. Coffee gives you stain, tea gives you stain. See, Indian food টার্মারিক, হলুদ, সবই যেটাই খাচ্ছ সেটা has color, so that gives you stains.
হার্মফুল বলবো না, দ্যাট গিভস ইউ স্টেনস, এক্সটেন্সিভ স্টেনস। এবার স্মোকিং তো আছেই, গুটকা আছে, হ্যাঁ, টোব্যাকো আছে, খৈনি রাখা আছে। সো অল দিস হ্যাবিটস আর ডেফিনেটলি হার্মফুল অ্যান্ড লাইফ থ্রেটনিং টু। লাইফ থ্রেটনিং টু, হ্যাঁ। এবং বেসিক্যালি সিনেমা হলে প্রত্যেকটা সিনেমার আগে এটা দেখানো হয় সুরেশের সমস্যা নিয়ে। কত বছর ধরে দেখছো ভাবো, বহু বছর ধরে সেম অ্যাড ইজ রানিং এভরিওয়্যার, সমস্যাটাও একই রকম থেকে গেছে। হ্যাঁ, এবার তুমি আমাকে একটু বলে দাও, মানে এই যে যা বললে তামাকজাত দ্রব্যগুলি, এগুলো আমাদের কি কি ক্ষতি করে? এই যখন ক্ষতি করবে তখন আর বলার মতন স্টেশন থাকবে না, বিকজ দ্যাট লিডস টু ক্যান্সার অ্যান্ড হুইচ ইজ নো অ্যান্সার। সো ডেফিনেটলি আজকের এই ধরনের টোব্যাকো সিগারেটের প্যাকেটে লেখাই থাকে যে ইনজুরিয়াস টু হেলথ অ্যান্ড আওয়ার সব থেকে হার্মফুল যেটা আমরা প্র্যাকটিসে পাই ইজ ডিউ টু সুপারি চুইং বলতে পারো, খৈনি রেখে দেওয়ার জন্য হোয়াইট প্যাচেস বলতে পারো। বেসিক্যালি ক্যান্সার স্টেজে আমরা পাই না নয়, যেহেতু আমাদের প্রাইভেট প্র্যাকটিস, গভর্নমেন্ট প্র্যাকটিসে হয়তো বেশি পাই ওরা, বাট আমরাও পাই, বিকজ এভরি ডেন্টিস্ট হ্যাজ দ্যাট স্কিলস কে সে একটা প্রি ম্যালিগন্যান্ট লিজনস বা প্রি ক্যান্সারাস লিজনকে ডায়াগনোস করার ক্ষমতা রাখে। whereas oral pathologist is a domain যে is a specialist in diagnosing. So we have lots of oral pathologists coming to our practice as a consultant, but every doctor, every dentist is capable of diagnosing any oral cancer. But সাধারণত আমাদের প্র্যাকটিস গুলোতে আমরা যেগুলো দেখতে পাই সেগুলো হচ্ছে যে প্রি ক্যান্সারাস লিজন। আচ্ছা, সো প্রি ক্যান্সারাস লিজনস যেগুলো হয় সেগুলো যেরকম মোস্ট কমন হোয়াট উই সি ইজ OSMF, ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস বলি আমরা। সেটাতে বেসিক্যালি মানুষের গালের প্যাচগুলো ফাইব্রোসড হয়ে যায় and a person is not able to open the mouth, লিমিটেড মাউথ ওপেনিং হয়। এটা আমাদের বন্ধু বান্ধব যারা অতিরিক্ত গুটখা খায়, এক্স্যাক্টলি, তাদের মুখ ছোট হতে হতে একটা সময় ফুচকাও খেতে পাচ্ছে না, এটা এক্স্যাক্টলি। তো এটাকে OSMF বলা হয়, যেটা এক্সেসিভ গুটখা থেকেই হয়। অ্যান্ড মোস্ট তোমার বন্ধু বান্ধব, তোমার ইন্ডাস্ট্রির বন্ধু বান্ধবী বলতে পারো, বা সেটা আমার কন্ডেম করতে আপত্তি নেই, বিকজ উই আর স্ট্রং এগেনস্ট ইট। এখানে দিজ আর এন্ডোর্সড বাই সো কল্ড আওয়ার সেলিব্রিটিজ অর হিরোজ অনলি। হ্যাঁ, তো সেটা হচ্ছে খাচ্ছে সেটার কথা বললাম, বাট এন্ডোর্সমেন্ট যেখানে হচ্ছে সেলিব্রিটি দ্বারা, দ্যাট ইজ ভেরি বলিউড স্টাররাও তো এখন অ্যাড করে। বলিউড কেন, আমাদের টলিউড করছে না? সবাই করছে। হ্যাঁ, তো শেম অন দেম আই ক্যান সে, বাট যেখানে হয়তো তাদের তো পয়সার অভাব নেই, সেখানে এই জিনিসটা করার হয়তো এক দুটো অ্যাডভার্টাইজমেন্ট না নিলেও চলে। But Sachin Tendulkar is one of the celebrities who doesn't endorse this kind of Anil Kapoor is another celebrity who doesn't endorse this kind of any advertisement. মানে যেগুলো নামগুলো আমাদের জানা বলে আমরা বলতে দ্বিধা নেই, বাট সি এই অ্যাকশনস যেগুলো দেখানো হয়, এটাও হতে পারে, আমি সব সেলিব্রিটিকে দোষ দেব না, হয়তো এটাও হতে পারে দ্য কোম্পানি ইজ ফুলিং দ্য সেলিব্রিটিজ, বা বলতে পারো যে কোম্পানি হয়তো ইলাইচি বলে বিক্রি করছে এন্ড পান মশলা বলে বিন্দাস বিক্রি করছে, তাহলে আর কিছু বলার দেন দ্য সেলিব্রিটি ইজ অ্যাট দ্য কালপ্রিট। অনেকটা টাকা দেয় যেটা তুমি বলছো, বাট ইউ আর আ হিরো অ্যান্ড হয়তো এডুকেটেড কেন, আনএডুকেটেড যারা আছে, স্লামসে যারা আছে, সেই বাচ্চাগুলো তো ওই অ্যাকশনটাকেই ফলো করে, and they are our heroes. So sekhane have to condemn it. Being a dentist, I can't do that. Bishon khoti kore in number of cases. See, I have seen families getting devastated. আমাদের ক্লোজড বন্ধু বান্ধবেরও বাবা মা দেখেছি, হয়তো অন্য কারণ ডেঞ্চারের ক্ষেত্রে হয়েছে বা অন্য হয়েছে, আমরা দেখেছি যে হাউ আ ফ্যামিলি ইজ রুইন্ড উইথ ওরাল ক্যান্সার। ওরাল ক্যান্সার যখন হয় তখন ওই সুরেশের ভিডিওর মতনই হয়, এবং তখন আমাদের সিটিতে প্রাইভেট ইনস্টিটিউট বাদে টাটা ক্যান্সার নালে বম্বে যেখানেই যাও, ইটস নট রিলেটেড টু অনলি মাউথ। সাপোজ আ মাউথ ক্যান্সার যদি হয়, ইটস স্প্রেড ইনটু দ্য ব্লাড বা লিম্ফ নোড, সেখানে আমাদের হোল ম্যান্ডিবুলেক্টমি বা গ্লসেক্টমি করতে হয়। গ্লসেক্টমি মানে হাফ টাং ইজ গন, হাফ ম্যান্ডিবল ইজ গন, আদার হলে হাফ ক্ল্যাভিকেল ইজ গন, যেটাকে কমান্ডো অপারেশন বলি আমরা। সো দিস কাইন্ড অফ থিংস আর অ্যাপার্ট ফ্রম দ্যাট, কিমোথেরাপি, radiotherapy,
সো ফাইন্যান্সিয়ালি, ইমোশনালি, ফিজিক্যালি, মেন্টালি ইউ আর রুইন্ড। হ্যাঁ, সো বাট হচ্ছে, মানে লাস্ট পর্যন্ত গিয়ে তো হচ্ছে। হোয়াট আই উইশ, আমরা, বিকজ আই এম অলসো পার্ট অফ ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন, বা আমরা নিজেদের লেভেলেও যেরকম আই এম অ্যাসোসিয়েটেড উইথ রোটারি ক্লাবস অ্যান্ড আদার ক্লাবস, তো আমরা বিভিন্ন রকম স্ক্রিনিংস তো করি, বাট আই উইশ যে এই আমাদের এখানে হোক বা অল ইন্ডিয়া লেভেলে হোক, আমাদের ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনও রেকমেন্ডেড আছে যে দেয়ার শুড বি মোর প্রি ক্যান্সারাস সেন্টার্স দ্যান ক্যান্সার সেন্টার্স। ওয়ান্স আ ক্যান্সার ইজ ডান, সে তো এমনিতেই ডান। বলা হয় যে ভারতবর্ষ নাকি ওরাল ক্যান্সারের হাব। একদম, ইয়েস ইয়েস, প্রচুর মানুষ ওরাল ক্যান্সার। এবার তুমি আমাকে বলো, ওরাল ক্যান্সার কি ব্যাড হ্যাবিট গুলোকে অ্যাভয়েড করলেই এড়ানো সম্ভব মোস্টলি? না, কিছু দেখো, চেকআপস গুলো আর্লি স্টেজে হলে খুব ইম্পর্টেন্ট। যদি এটা টিপস হিসাবে, যদি কেউ আমরা যেরকম পাই যে খৈনি রেখে দিচ্ছে একদিন, হোয়াইট প্যাচ হচ্ছে, তো আমরা রেকমেন্ড করি যে হোয়াইট প্যাচটাকে রিমুভ করো ইমিডিয়েটলি। আচ্ছা, এটা জেনে নি, হোয়াইট প্যাচ মানে এটা কিরকম দেখতে হয়? ধরো কেউ খৈনি রাখে, সে তারপর আয়নার সামনে দাঁড়িয়ে ঠোঁটটা যদি এরকম করে টেনে দেখে, দেখতে পাবে সাদা হয়ে থাকবে, খুব ভালোভাবে হোয়াইট প্যাচ দেখতে পাবে। এবং সেই জন্য আমরা রেকমেন্ড করি যে একদিন এদিকে রাখুন, একদিন ওদিকে রাখুন। যে ছাড়তেই পারছে না তাকে আর কি বলা যেতে পারে? আর সে কি ওই হোয়াইট প্যাচটা ছিঁড়ে দেবে? না না, ও নিজে ছাড়তে পারবে না। উই ডু ইট উইথ লেজার্স এন্ড আদার থিংস। মানে এটা কেউ কায়দাবাজি করে নিজে কুটে তুলতে গেল? না, ওই কায়দাবাজি তো গেল, সব কায়দাবাজিতেই গেল। তো প্রবলেম হচ্ছে এটাই। এবং আদার কজেস অফ ক্যান্সার হচ্ছে সাম ইরিটেশনস, সিনিয়র সিটিজেন্সে হয়। ভেরি আনফর্চুনেট, কালকে আমার ক্লোজ ফ্রেন্ডের বাবা মানে ডায়াগনোস হয়েছে বিকজ অফ ইরিটেশন অফ দ্য ডেঞ্চার। এখন ছেলে মেয়ের তো সময় নেই। ডেঞ্চার বাংলায় বলে, হ্যাঁ, ইরিটেশন বলছে ডেঞ্চার। আমাদের যে ডেঞ্চার পরে সিনিয়র সিটিজেনরা, তার যে ক্লিপ ছিল, সেই ক্লিপে লেগে 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 গালে হ্যাড লিড টু ক্যান্সার। তাই নাকি? এক্স্যাক্টলি। অ্যান্ড নট অনলি দ্যাট, আমরা দাঁতের শার্পনেসও পাই অনেকগুলো, যে আকেল দাঁত শার্প থাকে। লোকে না অ্যাকচুয়ালি ভয় পায়, আজকের ডেটে সবাই কিন্তু ভয় পায়, যে লোকে জানে কিন্তু হচ্ছে, প্রবলেম হচ্ছে। অ্যাট এ টাইম কি হয়, বারবার চোট লাগতে লাগতে ফার্স্ট ইজ পেইনফুল, তারপরে সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজে ইট উইল নট বি পেইনফুল। তো দেন অলসো ইউ আর চুইং অন দ্যাট শার্প কাস্প, ওই গিয়ে ওখানটা কিন্তু প্রবলেম শুরু হয়। এই শার্প কাস্প থেকে এবং ডেঞ্চারের থেকে এগুলো সব প্রি ক্যান্সারাস লিজন হয়, এবং ক্যান্সারাস লিজনসও হয় লিডিং টু ক্যান্সার। আরেকটা মজার হয় হচ্ছে, আমরা দেখতে পাই হচ্ছে লাইকেন প্ল্যানাস বলি আমরা। লাইকেন প্ল্যানাস হয় হচ্ছে টেনশন থেকে। ইয়েস, লাইকেন প্ল্যানাস হচ্ছে প্যাচেস যেগুলো দেখা যায়, সেগুলো হচ্ছে টেনশন থেকে হয়। হ্যাঁ, অ্যান্ড তার কোনো ট্রিটমেন্ট নেই, মানে টেনশন কমলে অটোমেটিকলি লাইকেন প্ল্যানাস উইল গো ডাউন। লাইকেন প্ল্যানাসটা কি বস্তু? লাইকেন প্ল্যানাসটা একটা প্রি ক্যান্সারাস লিজনের মধ্যেই পড়ে, বোঝা যায়, সেটাও বোঝা যায় ডেফিনেটলি, ডায়াগনোসড বাই আর নর্মাল স্ক্রিনিং বাই আ ডেন্টিস্ট। এবং আমার একটা মজার গল্প বলি তোমাকে, স্টোরি হচ্ছে যে বোঝা যাচ্ছিল না কি কারণে, কি হাউসওয়াইফ কি কারণে, লাস্টে বোঝা গেল যে উনি সিরিয়ালে কোন কার কি হতে চলেছে নেক্সট, সেটা তার মাথায় টেনশন ছিল। তো সেই টেনশন থেকে লাইকেন প্ল্যানাস, একটা হাউসওয়াইফের, একটা কমন লোকের কি টেনশন হতে পারে? তো লাইকেন প্ল্যানাস ইজ দ্যাট ডেঞ্জারাস। আচ্ছা, একটা ভীষণ ওএসএফএম এর ট্রিটমেন্ট কিন্তু হচ্ছে। ওএসএফএম এর ট্রিটমেন্ট আমরা ইন্ট্রালিজনাল ইনজেকশন দিচ্ছি। যেরকম আমাদের দেখবে তো বড়বাজার সাইডে বলতে গেলে এভরি সিঙ্গেল পারসন ইজ হ্যাভিং গুটকা। হ্যাঁ, মুখে রেখে দিয়ে বলছে কাজ করছে, ইভেন চা কফিও খেতে চাইছে। হ্যাঁ, মানে ফেলতো, আই উইল জাস্ট স্পিট এন্ড কাম, এরকম সিচুয়েশন। হ্যাঁ, তো এবং there is no discrimination between rich, poor, class of people, nothing, no discrimination, মানে everybody is having it. So definitely আমরা recommend করি cleaning, আমরা at least diagnosis, at least early stage diagnosis হলে you will be better. বাট যাদের হয়ে গিয়ে থাকে বা যারা মাউথ ওপেনিং at least থাকে কিছুটা, সেখানে আমরা ইন্ট্রালিজনাল ইনজেকশনস দিই, কিছু প্লাসেন্টা বা কিছু ককটেল ইনজেকশনস মারা হয়। ককটেল মানে ওই ককটেল নয়, অন্য ককটেল। তো ওই ইনজেকশনস দিয়ে আমরা লিজেন্সকে ওপেন করা, উইথ ফিজিওথেরাপি, উইথ ফোর্সফুল ওপেনিং, ডেফিনেটলি আস্তে আস্তে খোলার চেষ্টা। এটা একটা অসাধারণ। এর মধ্যে সবচেয়ে মেজর টেক অ্যাওয়ে যেটা আমার লাগলো, আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, আগে ছিল বরযাত্রীদের স্বাগত জানানোর জন্য
পান মশলা দিন তাহলেই সব হয়ে যাবে। তার পরবর্তীকালে এখন তো মোটামুটি অনেকেই এই যে এন্ডোর্সমেন্টটা, এটা ইন্ডিয়ান কালচারের মধ্যে কোথাও একটা এমবেড করে গেছে। কারেক্ট। কিন্তু সেই সঙ্গে দুটো আরো খুব ট্রেন্ডিং জিনিস আছে। আমি কিন্তু এটা জানি না যে এগুলো কতটা ক্ষতিকর বা আদৌ ক্ষতিকর কিনা। তার মধ্যে একটা ইজ হুক্কা, ভেরি ট্রেন্ডিং, বিভিন্ন ফ্লেভার্ড হুক্কা। অ্যানাদার ইজ ভেপিং। এখন অনেকে স্মোক করছে না, ভেপিং করছে। এই দুটোরও কি কোনো See, এটা থেকে বেসিক্যালি হিটটা ইজ মোর ইম্পর্টেন্ট, যে এখানে এটা দিয়ে যে হিটটা জেনারেট হচ্ছে দ্যাট ইজ মোর ডেঞ্জারাস ইন কম্পেয়ার টু, ডেফিনেটলি টোব্যাকো তো আছেই, তো বাট হুক্কাতে কি হচ্ছে, দের ইজ নো রেস্ট্রিক্টেড ডোজেস। সিগারেটে অ্যাটলিস্ট ডোজেস তোমার আছে, হুক্কাতে দের ইজ নো ডোজেস, ওয়ান্স ইন এ হোয়াইল ঠিক আছে, বাট দোজ হু আর এডিক্টেড দেখবে তাদের প্যালেট অন্যরকম একটা পরিস্থিতি নিয়ে, প্যালেট মানে যেটাকে বলা হয়, তো ওখানে দেখবে যে স্পিচ অল্টার্ড হয়ে গেছে, আমাদের জিভ তো ওখানে গিয়ে টাচ করে তবে গিয়ে একটা প্রোনাউন্সিয়েশন হয়। দোজ হু ওয়েপ রেগুলারলি অর যাদের, তাদের দেখবে প্রোনাউন্সিয়েশনও সামটাইমস গেট, অ্যান্ড ডেফিনেটলি টোব্যাকো তো হচ্ছেই। সো টোব্যাকো অ্যান্ড দ্য হিট টুগেদার ইজ ডেফিনেটলি ডেঞ্জারাস। এর পরের যে বিষয়টা সেটা একটু ট্যাবুর জন্য অনেকে প্রশ্ন করতে পারে না, আমি প্রশ্নটা করে দিই। সেটা হচ্ছে যে ওরাল সেক্স কি ওরাল হেলথের পক্ষে ক্ষতিকর? এতে ট্যাবুর কিছু নেই। হোল পয়েন্ট অফ এনি পডকাস্ট অর ডুইং দিস কাইন্ড অফ প্রোগ্রামস, তোমার ক্ষেত্রেও বা আমার ক্ষেত্রেও, ইজ জাস্ট টু এডুকেট পিপল। এডুকেশনটা খুব ইম্পর্টেন্ট। সো ইট মে ইট বি সেক্স এডুকেশন অর মে ইট বি আমার ডেন্টাল এডুকেশন অর, সো যাতে পাবলিক জানে সেটা ইজ মোর ইম্পর্টেন্ট। তো ডেফিনেটলি টাবু তো নয়, আজকের ডেটে যদি তুমি এটা বলো টাবু, হ্যাঁ হয়তো সবাই প্রশ্নটা ডাইরেক্ট করতে পারে না, বাট দিস ইজ আ কোশ্চেন ইন মাইন্ড ডেফিনেটলি। এবার হ্যাঁ, ডেফিনেটলি ওরাল সেক্স ইজ নাথিং harmful as such, but until and unless there is some irritation, may it be from braces, may it be from any sharp tooth, until and unless there is any mechanical cohesion, there is no problem. And definitely if another person, the opposite partner is infected or any viral contamination is there, then it's a problem. Then it's a problem. Definitely there is a recommendation of using some rubber dams and other things. Some dams and other things are available in the market, so that is recommended, and this is a quite natural procedure. It's a taboo, definitely taboo, but but infected jodi hoy se that comes under our viral infection and other infection, but where there is no mechanical interference, that there is no problem. কোল্ড ড্রিঙ্ক কি দাঁতের ক্ষতি করে? ডেফিনেটলি করে। কোল্ড ড্রিঙ্ক ইজ অ্যাসিডিক, অ্যাসিডিক। এবার কোল্ড ড্রিঙ্ক থেকেও ক্ষতিকারক হবে হয়তো নিম্বু পানি, তুমি আরো শকড হবে হয়তো শুনলে। হ্যাঁ, ডেফিনেটলি এনিথিং হুইচ ইজ অ্যাসিডিক, there is a test, there can be tests also. If you put, তুমি একটা কোল্ড ড্রিঙ্কের গ্লাস রাখো, আমি একটা এক্সট্রাক্টেড টুথ, একটা দাঁত দিচ্ছি, you keep it in the cold drink, you will see that over time ইরোড হয়ে গেছে বা হয়ে যাবে। এটাতে অ্যাসিড আছে যেহেতু, সেখানে ডেফিনেটলি কোল্ড ড্রিঙ্ক বলো, ইরেসপেক্টিভ অফ দ্য কোম্পানি অর ব্র্যান্ড নেম, কোল্ড ড্রিঙ্ক বলো, নিম্বু পানি বলো, ওয়্যার দের ইজ অ্যাসিডিক, সেখানে কিন্তু ডেফিনেটলি এটা হবে। আচ্ছা, ডেফিনেটলি ডেঞ্জারাস, এটা ইজ নট রেকমেন্ডেড। এবং অনেকে বলে আমি স্ট্র দিয়ে খাবো, আমার দাঁতে লাগবে না, আমি খেয়ে নেবো। দিজ আর সাম এক্সেপশনস, বাট ডেফিনেটলি প্রবলেম। সব থেকে বেশি প্রবলেম হচ্ছে যারা হ্যাবিচুয়েটেড, যারা অফেন সিপার, অথবা বলতে পারো যে সকালে উঠে প্রতিদিন নিম্বু পানি খাই, ভিনেগার খাই, বলতে পারো এখন যে অ্যাপেল সাইডার ভিনেগার খাই, সেখানে কিন্তু প্রবলেম। ইয়া ডেফিনেটলি তুমি প্রতিদিন একটা এক্সপোজার অফ অ্যাসিড দিচ্ছ একটা এনামেল কে, সেখানে প্রবলেম। আমি একটা ইন্টারেস্টিং স্টোরি বলি তোমাকে। আমার একটা বন্ধু আছে, ক্লোজ ফ্রেন্ড, হি ইজ আ টি টেস্টার। আচ্ছা, চা টেস্ট করে। সো হি গেট স্টেইনস এন্ড আদার থিংস, ওটা কোম্পানির মালিকই, তো ওকে করতে হয় টেস্টিং। তো বলছে দাদা আমি পারছি না, মানে আমার সবসময় এরকম হয়ে যাচ্ছে ব্যাপারটা। সো উই মেড ওয়ান, আমাদের একটা ওই মাউথ গার্ডস পাওয়া যায়, মাউথ গার্ডস মানে যেগুলো
বক্সেস ওরা পরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো দিস ইজ কাস্টমাইজ মেড, এটা কাস্টমাইজ বানানো হয়, তো আমরা স্ক্যান করে একটা বানিয়ে দিলাম, তো যখনই টেস্ট করে তখন করে নেয়। অ্যাডজাস্ট করে নেয়। মানে তাতে কি হয়, অ্যাটলিস্ট এক্সপোজারটা কম হয় আর কি, মানে চাটা অ্যাটলিস্ট দাঁতের ডাইরেক্ট যে গায়ে লাগছে না, আচ্ছা এইটুকুই করা যেতে পারে। বাট তার মানে এইটা রেকমেন্ডেড নয়, বাট এটা করা হয়েছে যেহেতু ওর অফেনলি হয়তো যখন টেস্ট করছে তখন টুকু পরে নিল, দ্যাট ইজ পসিবল ফর। না তাহলে তো যারা স্মোক করে তারা স্মোক করার আগে ওটা পড়ে না নেয়, না না, পরে স্মোকিং এ তো স্টেইনস এর দাতে তুমি টোবাকো তো নিচ্ছ, হ্যাঁ ইটস নট অনলি রিলেটেড টু স্টেইনস, হ্যাঁ। সেখানে তো তুমি ইট ইজ গুড ব্যাড ফর ইউর লাংস অলসো। না আমি বলছি দাঁতের দাগ বাঁচানোর জন্য অনেকে দেখবে তো বলতে আরম্ভ করলো লাংসটা কি করে বাঁচাবে? লাংসটা বাঁচবে না, লাংসটা কোনোভাবেই বাঁচবে না। আচ্ছা বাচ্চাদের বলা হয় মিষ্টি খেলে চকলেট খেলে দাঁত খারাপ হয়ে যায়। নিজে খেয়েছো, নিজের বাচ্চাকে মানা করবে, তাই তো এটা বলতে চাইছো? হ্যাঁ তো দিস ইজ নট পসিবল, মানে বাচ্চা তো চকলেট খাওয়ার জন্য, আমি আমার মেয়েকে তো অ্যাটলিস্ট মানা করি না। মিষ্টি খেলে কিন্তু ক্যাভিটি হয় না, এটা কিন্তু ভুল ধারণা। মিষ্টি ক্যাভিটি যদি বেসিক্যালি আমি বলি, ক্যাভিটি হয় যদি দাঁতে স্টিকি সারফেস বা স্টিকি ফুড কিছু দাঁতের টপ সারফেসে হুম। থেকে যায় ফর আ লঙ্গার টাইম, লঙ্গার টাইম মানে কতক্ষণ? সে 24 আওয়ার্স প্লাস। আচ্ছা হ্যাঁ, যদি থেকে যায় হুম। সেখানে যদি ব্রাশ করে না নেওয়া হয় বা থেকে যায় স্টিকি ফুড সাচ অ্যাজ স্যান্ডউইচ, চিপস, যেখানে ব্যাকটেরিয়াকে তুমি খাবার দিচ্ছ, আচ্ছা তখন দ্যাট লিডস ব্যাকটেরিয়া এই খাবারটা যখন পাচ্ছে, হুম। সো ব্যাকটেরিয়া প্রডিউসেস সাম অ্যাসিডস হুম। হুইচ ডিজলভস ইউর এনামেল, সেখান থেকেই ক্যাভিটি। পোকা বলে তো কিছু হয় না, ক্যাভিটি হয় যেখান থেকে এনামেলটা ক্ষয়ে গিয়ে একটা ক্ষয় হয়। আচ্ছা তো ডেফিনেটলি যদি বাচ্চা চকলেট মিষ্টি যেটাই হচ্ছে খাক, সেখানে রেকমেন্ডেড অলওয়েজ ব্রাশ করে নেওয়া খুব বেশি হলে, আর যদি ব্রাশ অ্যাভেলেবেল না থাকে অ্যাটলিস্ট কুল্লা করে নেওয়া, মানে কুলকুচি করে নেওয়া, এক্স্যাক্টলি। আচ্ছা এবার সবাই বলবে যে এখানে বসে আছে, এই যে কফি খেলাম, তো কুলকুচি করাটা হয়তো সম্ভব নয়, আমি তো ওয়াশ বেসিন পাচ্ছি না, সো দেন দ্য সিম্পল মেথড ইজ টেক সাম ওয়াটার, এই যে কফি খেলাম, সো টেক সাম ওয়াটার, ইনহেল ইট, তুমি তোমার খাবার না খাওয়ার কি আছে? আচ্ছা তো যেটা থাকবে মুখে সেটা তোমার পেটে যাবে। হ্যাঁ, তো ইটস আ গুড থিং, এমনিতেই পেটে যাচ্ছিল, সো অ্যাটলিস্ট মাই মাউথ ইজ, সবাই জল খাচ্ছে ওগুলো। অ্যাকচুয়ালি আমিও ভাবছিলাম হাতটা যাবে যাবে করছিল, তখনই তুমি বললে। না কিন্তু অনেকে আবার এরকমও আছেন বলেন, আমার নিজেরও মাঝে মধ্যে হয় না তা নয়, খুব ভালো ধরো একটা মিষ্টি খেলাম বা কিছু খেলাম, মনে হয় টেস্টটা আরো কিছুক্ষণ থাক। না, কিছুক্ষণ থাকলে অসুবিধা নেই, কিছুক্ষণ থাকলে অসুবিধা নেই, বাট মানে ধরো 10 মিনিট রেখে দিলাম, এই যেমন কফিটা এতক্ষণ মুখে যদি ছিল। ব্রাশ করার অপশন থাকে, ইউ শুড অলওয়েজ ব্রাশ করা, বাচ্চাদের ক্ষেত্রে স্পেশালি, যেখানে টুথ সারফেস হয়তো স্মুথ নেই, কারোর কিছু নেই, তো সেখানে ডেফিনেটলি ব্রাশিং, চকলেট খেয়ে নিল, তো সেখানে ডেফিনেটলি ব্রাশিংটাও রেকমেন্ডেড অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যেটা পসিবল। ইমিডিয়েটলি করে ফেলতে হবে সেটা তো অপশন হয়তো না থাকতে পারে, মোস্টলি থাকে না, অ্যাজ আর্লি, বাট কুলকুচি করলে ইজ মোর দ্যান ইনাফ। মোর দ্যান এনাফ। ইটস গুড। বাচ্চাদের তো বলে যে দুধের দাঁত ও তো পড়েই যাবে, ওটার বিশেষ যত্ন নেওয়ার দরকার। দিস ইজ আ মিথ সৌরভ, এগুলো পুরো মিথ। বাচ্চাদের দুধের দাঁত ভগবান আমাদের দুবার চান্স দেয়, একবার বাচ্চাদের বেসিরিয়াস ডেন্টিশন এবং পার্মানেন্ট ডেন্টিশন, তারপরেও তো লোকে বলছে যে আমার 32টা আছে, 2-4টে গেল কি আছে। তো পাবলিকে, মানে মানুষের তো বাহানার ইয়ে নেই, তো এতে বাচ্চাদের দাঁত ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, দে হ্যাভ দ্যার ইরাপশন অ্যান্ড শেডিং স্টেজ বলি আমরা আমাদের। ইরাপশন অ্যান্ড শেডিং এজ মানে হচ্ছে কোন বয়সে দাঁতটা, মানে দুধের দাঁতটা বেরোচ্ছে এবং কোন বয়সে দুধের দাঁতটা পড়ে যাচ্ছে নিজে নিজে। ইটস আ অটোমেটিক প্রসিজার বা ন্যাচারাল প্রসিজার। দুধের দাঁত সাপোজ ইনসাইজার, সামনের দাঁত উঠবে হচ্ছে 6.5-7 বয়সে। এবার সরি, পার্মানেন্ট দাঁত উঠবে 6.5-7 বয়সে। তো তার আগে 6.5-তে কিন্তু এই উপরের যে ইনসাইজাল যে দাঁতটা, যেটাকে বলি বা ডেসিডিয়াস দাঁত, সে কিন্তু নিজে নিজে পড়ে যাবে এবং 6.5-তে নিজে নিজে, 6.5 থেকে 7 সেটা একটা রেঞ্জ, নিজে নিজে নিজের যে পার্মানেন্ট ইনসাইজার সেটা এসে যাবে। এবার সাপোজ ওটা টাইমে হলো না, দ্যাট ইজ মানে ইরাপশন হয়ে গেল, টাইমে হলো না, সেটা একটা প্রবলেম।
আর হয়ে গেল তো শেডিং হলো না, মানে দাঁতটা পড়লো না টাইমে, দ্যাট ইজ অলসো প্রবলেম। সাধারণত সেটা দেখা যায় ওভার রিটেন ডেসিডিয়াস টুথ। ওভার রিটেন ডেসিডিয়াস টুথ মানে হয়তো নড়ছে, ভালোবেসে মা বাবা রেখে দিয়েছে, বাচ্চার দাঁত মানে বার করবো না, ডাক্তারের কাছে যাবো না, দুধের দাঁত তো পড়ে যাবে নিজে নিজে, হয়তো রিটেন্ড আছে 12 বছর বয়স অবধি। তো তখন কিন্তু নিচের যে পার্মানেন্ট দাঁত সে কিন্তু জায়গা পেলো না, সে কিন্তু তখন এবড়ো খেবড়ো জায়গায় বেরোবে। সো দিস ইজ দ্য প্রবলেম। আর অনেক সময় কি হয়, পোকা লেগে হয়তো আমাদের তুলে ফেলতে হচ্ছে প্রি স্টেজের আগে, ধরো 7 বছর বয়সে পড়ে যাওয়ার কথা, কিন্তু আমরা 3 বছর বয়সে খারাপ হয়ে গেছে, সো আরো 3 বছর দের জাস্ট টাইম, বাট দাঁতটা তুলে ফেলতেই হবে, দের ইজ নো রুট কানাল পালপেক্টমি, কিছু করতে পারবে না, দাঁতটা তুলে ফেলতে হবে। তখন কিন্তু ইটস ভেরি ইম্পর্টেন্ট প্রসিজার, যেটাকে আমরা স্পেস মেনটেনার বলি। ওই স্পেস মেনটেনার দিয়ে কি হয়, ওই স্পেসটাকে রেস্ট্রিক্ট করতে হয়, নাহলে কিন্তু এই ডেসিডিয়াস দাঁত তো জায়গায় চলে আসবে, মাইগ্রেট করবে, তখন নিচে থেকে যে পার্মানেন্ট দাঁতটা আসার কথা সে কিন্তু জায়গায় আসতে পারবে না, বা তাড়াতাড়ি চলে আসবে, বা এদিক ওদিক বেরোবে। সো দিস কাইন্ড অফ ইরাপশন এন্ড শেডিং, যে এজ, পার্টিকুলার এজ, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার কথা হচ্ছে যে আগেকার বাচ্চার তো এগুলো হতো না, এখন মডার্ন বাচ্চার প্রবলেম হচ্ছে, আমরা তো আমার মেয়েরও যেরকম ফল তো কেটে যায় টিফিনে, দে ডোন্ট ইট ইট ডাইরেক্ট। তো পেয়ারা যদি আগে কামড়িয়ে খেতে হতো, বা আখ যদি আমরা চিবিয়ে খাই, তো তখন ডেফিনেটলি এই প্রবলেমসগুলো হয় না। এবার আমাদের তো পিস করে যাচ্ছে, জুস যাচ্ছে, স্মুদি যাচ্ছে, তখন তো এইগুলো তো প্রবলেমসগুলো দেখা দেবে। তার মানে কি অ্যাকচুয়ালি ফল চিবিয়ে খাওয়া দাঁতের পক্ষে ভালো? 100%। এনি ফাইব্রাস ফুড ইজ ভালোই, বা চিকেন বা আদার ফাইব্রাস ফুড যেগুলো তুমি ছিঁড়ে খাচ্ছ। বাঘের তো ব্রাশ করতে লাগে না কেন? হ্যাঁ, বিকজ কার্নিভোরাস যারা আছে তারা তো চিবিয়ে ছিঁড়ে খাচ্ছে সুন্দরভাবে, তো সেই কারণেই হচ্ছে ইটস অ্যাডভাইজেবল যে কেটে না খেয়ে অ্যাটলিস্ট গোটা পেয়ারা, ওটা অলওয়েজ। এটার সঙ্গে এটার ভালো একটা সুন্দর পয়েন্ট, সেটা হচ্ছে যে বাঘ, কুকুর, বেড়াল এরা তো ব্রাশ করে না, তাহলে এদের দাঁত ভালো থাকে কি করে? অনলি বিকজ এই ধরনের ফাইব্রাস ফুডস খাচ্ছে। এর সঙ্গে কি ফ্লোরাইডের কোনো সম্পর্ক আছে? বাঘ ফ্লোরাইড কোথায় পাবে? ফ্লোরাইড দেখো, জেনারেলি আমাদের ফ্লোরাইড ইজ আ ভেরি গুড কম্পোনেন্ট। এটা বহুত কন্ট্রোভার্সিয়াল টপিক, বিকজ ইউটিউবে ভরে গেছে ব্লগার্স আর মিস ইনফরমেশন দিয়ে। আমি একটা জিনিস শুনছিলাম, যার যেটা ভাল লাগে শুনতে সে সেটা শুনছে, কিন্তু যার বেশি সাবস্ক্রাইবার তারই বলবালা। কিন্তু ঘটনা হচ্ছে সাম রং ইনফরমেশনস আর অলসো, দেখবে তুমি ফ্লোরাইডের এগেনস্টে অনেক there are articles and videos, but which is not true. Being a dentist, I can't say that. Fluoride is a very good component, good for tooth. সেখানে আমাদের ফ্লোরাইড থাকে জলে, and আরেকটা ফ্লোরাইড থাকে হচ্ছে আমাদের টুথপেস্টে। टूथपेस्ट में नून है, नून से ज्यादा फ्लोराइड है चाहिए। तो फ्लोराइड বাচ্চাদের টুথপেস্টে যেটা রেকমেন্ডেড বিলো 1000 ppm। বিলো 1000 ppm, এটা কত কি লেখা থাকে? হ্যাঁ, লেখা থাকবে, ডেফিনেটলি লেখা থাকবে। টুথপেস্টের প্যাকেটটা উল্টে তো দেখো কোনোদিন, লেখা থাকবে, ডেফিনেটলি থাকবে 1000 ppm, বাট অ্যাডাল্টে 1000 to 1200 ppm ইজ রেকমেন্ডেড ফর ফ্লোরাইড। আর আমাদের জলে ফ্লোরাইড থাকে। এবার দেখবে কোনো জায়গায় মাইন এরিয়াতে হয়তো ফ্লোরাইড কন্টেন্ট বেশি, সেখানে দ্যাট গিভস আদার প্রবলেমস, বাট ফ্লোরাইড বেশিও ভালো নয়, কমও ভালো নয়, অপটিমাম যেটা দরকার দ্যাট। আমরা বাচ্চাদের ক্ষেত্রে ফ্লোরাইড অ্যাপ্লিকেশন করি টু প্রিভেন্ট। ফ্লোরাইড অ্যাপ্লিকেশন মানে টপিক্যাল ফ্লোরাইড, যাতে ক্যাভিটি কম লাগে, লেয়ার আমরা ক্লিনিকে অ্যাপ্লাই করি, যেটাকে ফ্লোরাইড অ্যাপ্লিকেশন বাচ্চাদের ক্ষেত্রে। অথবা পিট অ্যান্ড ফিশার সিলেন্টস বলি, মানে এগুলো প্রোটেক্টিভ বা প্রিভেন্টিভ নেচার। ক্যাভিটি হলো না, বাচ্চাদের দাঁতগুলো না খুব পাতলা ফিশার্স হয়, মানে ধরো থিন লাইন, একটা ভেরি ডিপ বাট ভেরি থিন লাইন, সেখানে ফিলিং এর প্রয়োজন নেই হয়তো, হ্যাঁ, ভেরি থিন লাইন বাট ভেরি শ্যালো অ্যান্ড ডিপ ফিশার্স, সেখানে আমরা ওই পিট অ্যান্ড ফিশার সিলেন্টস, ফ্লোরাইডের অ্যাপ্লিকেশন, যাতে ক্যাভিটি না হয়। সব থেকে ইম্পর্টেন্ট, আরো ছোট বাচ্চা যদি কথা বলো, প্রবলেম হচ্ছে মিল্ক বা আমরা নার্সিং বটল কেরিজ বলি, সেখানে দুধের দাঁত আসার আগেই দেখবে সব কালো, সব দাঁত কালো। সেটা হচ্ছে মায়ের দুধ খেয়ে বা বটল দুধ খেয়ে কুলকুচি করছে না, বাচ্চা ঘুমিয়ে পড়ছে, দেন ইটস আ প্রবলেম। সো অলওয়েজ কুলকুচি করাটা বা ব্রাশিং স্টার্ট করানোটা, যার দাঁত আসেনি তার ওরাল ক্যাভিটি একটা গজ পিসে নিয়ে পুরো ভালো করে মাড়ি মাসাজ বা মাড়ি ক্লিনিং ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট।
এবং ছোট বাচ্চা যদি দুধ খেয়ে ঘুমোচ্ছে তাকে জল খাইয়ে ঘুমানো, বা বড় বাচ্চা হলে কুলকুচি করে ঘুমানো, দিস আর সাম বেসিক। আর ছোট বাচ্চা যে বয়স থেকেই হোক, অ্যাটলিস্ট 3 to 5 মনিটরড, যাতে টুথপেস্ট না খেয়ে ফেলে, বাট ফ্লোরিডেটেড টুথপেস্ট দিয়ে ব্রাশ করানো ইজ ভেরি রেকমেন্ডেড ফ্রম আওয়ার সাইড। এবার তাহলে সেইটাতেই আসি, যেহেতু আমরা টুথপেস্টে ঢুকেই পড়লাম। টুথপেস্ট মানে হচ্ছে ব্রাশিং রিলেটেড। এবার আমার যেটা জানার দরকার, যে ব্রাশিং কবার করব, ব্রাশিং কিভাবে করব। তুমি কি জানো? আমি জানি হচ্ছে ব্রাশিং জেনারেলি আমি নিজে দুবার করি, সকালে একবার আর রাত্রিরে ঘুমোতে যাওয়ার আগে একবার। আর ওই ব্রাশিং যেহেতু এর আগে আমি একটা এপিসোড করেছিলাম, ফলে আমি ওই ঘুরিয়ে ঘুরিয়ে সার্কুলার টেকনিকে এখন অনেকক্ষণ লাগে, ফলে এটার জন্য ব্রাশটা করতে। আগে জাস্ট ঘাস 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 মেরে চলে যেতাম, এখন একটু বেশি সময় লাগে। এবার তুমি এটা আরো একটু প্রপারলি বলে দাও। দেখো, ব্রাশিং এর রেকমেন্ডেশন যেটা আইডিয়াল, সেটা হচ্ছে 2 times a day আমরা বলি না, বিকজ 2 times a day বললে দিনে দুবার করে ফেলবে, একবার হয়তো ব্রেকফাস্ট আর লাঞ্চ করে দেবে। সো ইট ইজ 1 time in the morning, in the day, and 1 is at the night. So day হচ্ছে after breakfast and night হচ্ছে after dinner, and it is surprisingly after breakfast. After breakfast? Yes, after breakfast, because মর্নিং এ নাইটে যেহেতু তুমি অলরেডি ব্রাশ করে ঘুমোচ্ছ, অ্যান্ড তার মাঝখানে তুমি কিছু নিচ্ছ না, অ্যান্ড মর্নিং এ উঠে তুমি কিছু খাচ্ছ না, তো হোয়াট আর ইউ ক্লিনিং? ব্রাশিং ইজ নট ফর ফ্রেশনেস। ব্রাশিং এর হোল অ্যাক্টিভিটি ইজ টু ক্লিন দ্য বায়োফিল্ম বা প্লাক যেটা জমা হয়েছে, সেটা তুমি নিজেই বুঝতে পারবে। জিভে বুলিয়ে দেখো, তুমি নিজেই বুঝতে পারবে ইটস আ স্মুথ সারফেস নাও, বাট এই প্লাক আসতে হয়তো 12 ঘন্টা সময় লাগছে। তো সেটাকে ক্লিন করাটাই ব্রাশিং এর কাজ, তাই না? তো অ্যান্ড আরেকটা কনসেপ্ট হচ্ছে, যেরকম ইংরেজদের বেড টি, এই বেড টি কনসেপ্টটা কেন ছিল? কেন কি গুড ব্যাকটেরিয়া ইজ ইন দ্য মাউথ ইন দ্য মর্নিং, সেটা কিন্তু তোমার পেটে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট। ইটস গুড ফর ইউর হেলথ অ্যান্ড গাট। আচ্ছা, তো সেই জন্য তুমি গরম জল খাও, গরম চা খাও, বেড টি খাও, সেটা তোমার লাক্সারি ব্যাপার, কিন্তু হোল আইডিয়া ইজ টু হ্যাভ দোজ গুড ব্যাকটেরিয়া ইন দ্য স্টমাক, বা খেয়ে নেওয়া যেটাকে বলে। গুড ব্যাকটেরিয়া হেল্পস ইন ডাইজেশন অলসো। সো সেই জন্য ইটস অলওয়েজ রেকমেন্ডেড আফটার ব্রেকফাস্ট। অ্যান্ড আমি পেশেন্টদের অলওয়েজ বলি যে নট 2 times a day, ইটস one after day, 1 at day and 1 at night. মানে নাইটটা খুব ইম্পর্টেন্ট। সো এটা বলার উদ্দেশ্য হচ্ছে 2 times a day বললে হয়তো লোকে দুবার করে ফেলবে, বাট নাইটটা এমফাসাইজ করাটা খুব ইম্পর্টেন্ট। It's always recommended to brush after dinner, say 20-25 minutes বা half an hour after dinner. Why? But because dinner এর পরে তো তোমার অ্যাসিডিক হয়ে থাকে টিথটা, তো সঙ্গে সঙ্গে করলে আবার এনামেল ইরোড হয়ে যাওয়ার চান্সেস থাকে। সো recommended say half an hour after dinner. ডিনারের আধ ঘন্টা পর, say 20 minutes, half an hour পরে। আচ্ছা আচ্ছা, দিস ইজ ইন্টারেস্টিং। আর ব্রাশ কিভাবে করে? ব্রাশ দেখো, ব্রাশ কিভাবে করাটা ইম্পর্টেন্ট হচ্ছে তুমি কতটা করছো, কিভাবে করছো। টাইমিংটা হচ্ছে 2 মিনিট, 120 seconds is more than enough. It's on the higher hand. এবার তুমি তোমার ফেভারিট গান চালিয়ে, এভরি সং ইজ অলমোস্ট 2 minutes, so that you can start and finish. বাট অর্ধেক মানুষ তো ঘুমেই আমরা ব্রাশ করি না, ঘুম থেকে ওঠে যতটা, সেটা ইজ নট রেকমেন্ডেড। একটু কনসিয়াস হয়ে যদি করা যায়, অল দ্য সারফেস অফ ইউর টুথ শুড বি ক্লিন। একটা দাঁতের 3টে সারফেস, কি কি? টপ সারফেস, আমি টপ সারফেস যেটা আছে সেটা টপ সারফেস। বাক্কাল সারফেস মানে হচ্ছে যে বাইরের দিকের সারফেস, অ্যান্ড লিঙ্গুয়াল সারফেস মানে হচ্ছে ভেতর দিকের সারফেস। সো অল দ্য 3 সারফেস হ্যাজ টু বি ক্লিন, অ্যান্ড এটাকে আমরা টপ সারফেস বলছি। এদিকটা বাক্কাল সারফেস বা বাইরের দিকের সারফেস, এটা লিঙ্গুয়াল সারফেস বা ভেতর দিকের সারফেস। অ্যান্ড হোল আইডিয়া ইজ টু, তুমি ওপর থেকে শুরু করলে, এটা এই করে বেরোলে, আবার ভেতর দিকটা করলে, আবার সারফেসটা করলে, আবার লোয়ারেও বাক্কালটা করলে, লিঙ্গুয়ালটা করলে, অ্যান্ড টপ সারফেসটা, অল দ্য 3 সারফেসেস। এবার
গাম মাসাজের জন্য উই ডু ইট ইন আ সার্কুলার মোশন, যেটা তুমি বলছিলে। সো যখন উপরের দাঁত করছো তো ওপর থেকে নিচে, অ্যান্ড যখন নিচের দাঁত করছো তো নিচের থেকে উপর। এটা হচ্ছে হোল্ডার। দ্য হোল আইডিয়া ইজ কি এভরি টুথ শুড গেট ব্রাশড। অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্ট যে এই এরিয়া লিঙ্গুয়াল সারফেস, এই জায়গাটা, এখানে যেহেতু আমাদের মোস্ট অফ দ্য ফুড ইজ লস্ট হিয়ার, আর এখানে খুব বেশি স্যালাইভারি গ্ল্যান্ডস থাকে, তো এইটাকে ব্রাশ করাটা খুব ইম্পর্টেন্ট। এটার জন্য কি করি আমরা, ব্রাশটাকে আপরাইট করে নিই, আপরাইট করে উই ক্লিন দিস ইজ মোর ইম্পর্টেন্ট। ওকে, সো এবার অল দ্য সারফেস, এবার হাজার লোকের হাজার প্রবলেম, ডাক্তারবাবু ব্রাশ করতে পারছি না, ব্রাশ করলেই বমি আসে, এই আসে ওই আসে, হাজার লোকের হাজার প্রবলেম। আমি দামি টুথপেস্ট ইউজ করি, আমি দামি ব্রাশ ইউজ করি, তবুও রেজাল্ট পাচ্ছি না। হ্যাঁ, বাট তোমার আক্কেল দাঁত, তোমার চিকচাবি হয়, তাতে যদি লাস্টের দাঁত অব্দি ক্লিন না হলো তো ইট ডাজন্ট মেক সেন্স। সো তার জায়গায় যদি একটা বেবি টুথব্রাশ ইউজ করে যদি তোমার কাজ হয়, দ্যাট ইজ আ গুড টুথব্রাশ ফর ইউ। আমাকে যেটা জিজ্ঞেস করে লোকে যে আমার হুইচ ইজ দ্য গুড টুথব্রাশ, পেস্ট অর ব্রাশ, দ্য বেস্ট টুথব্রাশ ইজ হুইচ এভার অল দ্য সারফেস যেটা দিয়ে ক্লিন হবে সেটাই ইজ আ গুড টুথব্রাশ ফর ইউ। একটা বেবি টুথব্রাশ দিয়ে যদি তোমার ওই লাস্টের দাঁতটা ভালোভাবে ক্লিন হয় আর এই পোর্শনটা যদি ক্লিন হয়, সাধারণত যেখানে বেবি টুথব্রাশ দিয়ে ক্লিন হয়, সো ইফ ইউ আর ব্রাশিং ওয়েল দ্যাট ইজ আ গুড টুথব্রাশ ফর ইউ। কিন্তু বড় ব্রিসেলওয়ালা টুথব্রাশ বেশি ভালো না? কেন ভালো? ব্রিসেলস, দেখো ব্রিসেলস প্রবলেম হচ্ছে, আমরা তো ব্রিসেলস অলওয়েজ সফট টুথব্রাশ ইজ রেকমেন্ডেড, হার্ড নয়, হার্ড ব্রিসেলস নয়, সফট ব্রিসেলস। অ্যান্ড আমরা যেভাবে ব্রিসেলস ইউজ করছি সেটাতে এভরি ব্রিসেল শুড গেট থ্রোন অ্যাওয়ে অ্যাট মিনিমাম 2 to 3 months। তো তার মানেই হচ্ছে টুথব্রাশ শুড বি ডিসকার্ডেড অলসো এভরি 2 to 3 months, যদি কোনো ভাইরাল ইনফেকশন না হয়ে থাকে। সো বাজারে গেলে, এনি মাল্টি এতে স্টোরে গেলে দেখবে তুমি বিভিন্ন কোম্পানির টুথব্রাশ অ্যাভেলেবল। সো হুইচ এভার সুটস ইউ, 30 to 40 rupees অ্যান্ড অ্যাবভ এনি টুথব্রাশ, যার সফট ব্রিসেলস হবে, যার হ্যান্ডেল গ্রিপ ভালো হবে, অ্যান্ড যার হেড ছোট হবে, হেড বড় নয়, হেডটা ছোট হবে, ইজ আ বেটার টুথব্রাশ। আচ্ছা, তাতে কোনো ডাউট নেই। অ্যান্ড আজকের ডেটে ব্রিসেলস আর অলওয়েজ হ্যাজ টু বি সফট। হার্ড ব্রিসেল জুতো পালিশ, আর কোনো কাজে নয়। সো অলওয়েজ সফট, বাট স্টিল উই ডোন্ট থ্রো দ্য টুথব্রাশ। আমরা তো জুতো পালিশ, প্যান্টের দড়ি পরানো, হাজার কাজে লাগে, বাট এভরি 2 to 3 months আ ব্রাশ শুড বি ডিসকার্ডেড। আচ্ছা, হ্যাঁ, এবং যদি ফ্যামিলিতে কারোর যদি ভাইরাল ইনফেকশন হয়ে থাকে বা নিজেরও হয়ে গিয়ে থাকে, দ্যাট টুথব্রাশ অলসো শুড বি ডিসকার্ডেড। আমাদের বাঙালি বাড়িতে তো আরশোলা টিকটিকি সব থাকে, আমাদের বাথরুমে বাসগুলো যেগুলো থাকে সেগুলো শুড বি অলওয়েজ ইন আ কভার্ড স্পেস, বিকজ মর্নিং ইউ ইফ ইউ ডোন্ট ওয়াশ অ্যান্ড স্টার্ট, সেখানে কিন্তু প্রবলেমস। সো আমাদের, তার মানে এই নয় যে ওই ব্রাশের উপরে যে কভারগুলো থাকে ওটা নয়, বিকজ ওটাতে ময়েস্ট থেকে যায়, ব্রাশ ভেজা থেকে যায়। সো ড্রাই ক্লোজ সারফেস, মে ইট বি আ ক্লোজেট বা কোনো কভার্ডে যদি রাখো, তো ড্রাই ক্লোজ সারফেস ইজ আ বেস্ট রেকমেন্ডেড, এবং which should be 6 feet away from your commode. কমোড, বিকজ যে কমোড তুমি ফ্লাশ করছো তার যে অ্যারোসোলস জেনারেটেড হচ্ছে, হুইচ ইজ মাইক্রো পার্টিকলস, যেটা অ্যারোসোলস জেনারেট হচ্ছে, সেগুলো কিন্তু গিয়ে পড়ছে ব্রাশে। তার মানে ভাবো তুমি কি ব্রাশ করছো। সো দিস ইজ দ্য সিনারিও। সো অলওয়েজ ক্লোজড কম্পার্টমেন্ট, অ্যাওয়ে ফ্রম দ্য কমোড, ড্রাই কন্ডিশনসে ব্রাশ রাখা উচিত। স্টোরেজ ভেরি ইম্পর্টেন্ট। ডেফিনেটলি ভাইরাল বললাম আমি, ভাইরাল। আর টুথপেস্ট, দেখো টুথপেস্টের তো প্রচুর কন্ট্রোভার্সি, প্রচুর টপিক, অনেক প্রশ্ন টুথপেস্ট নিয়ে। টুথপেস্টে, যে কোনো টুথপেস্ট হোয়াট এভার ইউ ইউজ, কতটা ইউজ করবে ইজ মোর ইম্পর্টেন্ট। কতটা ইউজ করে তোমার কি জানা আছে? আমি তো এইখান থেকে এই অবধি, এখান থেকে এই অবধি, মানে যেরকম এরকম কি একটা ল্যাজও হতে হবে, তাই তো? অ্যাডে দেখায় বলেই এটা যে ল্যাজে হয়, তো এই ল্যাজ দিয়ে আমাদের প্রচুর আপত্তি আছে। টুথপেস্ট এতটা যদি টুথপেস্ট নেওয়া হয়, মুখে যাওয়ার আগেই কিন্তু নিচে পড়ে যাবে। এতটা টুথপেস্টের প্রয়োজন নেই। বেসিক্যালি বলতে গেলে কিন্তু টুথপেস্টের একদমই প্রয়োজন নেই, ঠিক আছে? টুথপেস্টের কিছু কন্টেন্ট আছে বলে
ইজ রেকমেন্ডেড, বাট আইডিয়ালি টুথপেস্টের একদমই প্রয়োজন নেই। হ্যাঁ হ্যাঁ, এবার এতে যেহেতু আমাদের কিছু কম্পোনেন্টস আছে, গুড কম্পোনেন্টস আছে, সো দ্যাটস ওয়াই ইউ আর ইউজিং অ্যাট আ মিডিয়াম অফ ক্লিনিং। তাতে কিন্তু রেকমেন্ডেড আমাদের সেটা হচ্ছে পিনাট সাইজ। পিনাট সাইজ? পিনাট সাইজ, ইয়েস, এইটুকু? একদম এইটুকু। এবং তারও মেথড হচ্ছে ওপরে ওই লেজের মতন নয়, ইউ শুড হোল্ড দ্য টুথপেস্ট এরকম আপরাইট, যে কোনো ব্র্যান্ড হোক, আপরাইট করে ইউ হ্যাভ টু প্রেস দ্য টুথপেস্ট ইনসাইড দ্য ব্রিসেলস সো দ্যাট এটা পড়ে না যায়, অ্যান্ড দেন ইউ স্টার্ট ব্রাশিং। ও বা চেপে ধরে? চেপে ধরে ভেতরে এই ব্রিসেলসের ভেতরে তোমাকে টুথপেস্টটা চেপে পিনাট সাইজ ঢুকিয়ে দেন ইউ হ্যাভ টু ব্রাশ। এটা হচ্ছে রেকমেন্ডেড, আইডিয়াল রেকমেন্ডেড। এবার তুমি নমক হ্যাঁ, কোল হ্যাঁ, সেটা তুমি লাইম হ্যাঁ, তুমি যা ইচ্ছা ইউজ করো। দিস আর ইউর কোশ্চেনস, আই নো। এটা তুমি যা ইচ্ছা ইউজ করো, সেটা ফ্যাক্টর নয়। দিস আর এখানে রেকমেন্ড, দেখো দু রকম থটস আছে, দু রকম 3 রকম টুথপেস্ট আমরা 4 রকম পাই বাজারে। না, অনেক রকম বলতে অনেক কোম্পানি পাই, বাট ব্রড ক্লাসিফিকেশন ওয়াইজ যদি তুমি যাও, এক হচ্ছে আয়ুর্বেদিক আর এক হচ্ছে আমাদের মাল্টিন্যাশনাল কোম্পানিজ। আয়ুর্বেদিক তো ছেড়ে রাখি, ওটা নিয়ে অন্য প্রশ্ন আছে, ঠিক আছে? তুমি প্রথমে তো নরমালি আমি ব্রড ক্লাসিফিকেশনে বলছি, এক হচ্ছে আমাদের মাল্টিন্যাশনাল কোম্পানিজ আর এক হচ্ছে আয়ুর্বেদিক, আর একটা হচ্ছে মেডিসিনাল। হ্যাঁ, ঠিক আছে। এবার মেডিসিনাল যে কোম্পানিগুলো সেগুলো তো অ্যাবিউজ হচ্ছে হোলসেল, বিকজ ওভার দ্য কাউন্টার মানুষ কিনে নিচ্ছে, ওই আমি এই কোম্পানি করছি, ওই কোম্পানি করছি, আমার দাঁত ভালো আছে। বাট ওই কোম্পানিগুলো যেগুলো হয়, মে ইট বি অ্যান্টি সেন্সিটিভ টুথপেস্ট বা অ্যান্টি ইনফ্লেমেটরি মাউথ ওয়াশ, যাই হোক, সেগুলো কিন্তু হ্যাজ টু বি ইউজড অন ডক্টরস প্রেসক্রিপশন। তুমি রেগুলার বেসিসে ওটাতে ইউজ করে গেলে সেটা কিন্তু অ্যাবিউজই হচ্ছে। এবার এটা রেকমেন্ডেড নয়, কেন কি এটা হ্যাজ টু বি ইউজ ফর এ লিমিটেড টাইম, তুমি এক্সেসিভ ইউজ করলে হবে না। এবার আর ওটাতে কোনো ক্লিনজিং অ্যাকশন নেই। যেটা অ্যান্টি সেন্সিটিভ টুথপেস্ট, সে তো ভাই সেন্সিটিভিটি হলে রেকমেন্ডেড। কারোর ব্যাখ্যা হচ্ছে সে হোলসেল 4 বছর ধরে সেন্সিটিভ টুথপেস্ট ইউজ করছে, তো তার সে বলছে দিব্যি আছে, কিন্তু তার বেসিক্যালি এইগুলোর ভেতরে কিছু কেমিক্যালস থাকে, যেরকম পটাশিয়াম নাইট্রেট, স্টনশিয়াম নাইট্রেট, আরো অন্য অন্য কোম্পানিজে বিভিন্ন রকম কম্পোজিশনস ওয়াইজ দে মেক আ বেসিক কনসেপ্ট হচ্ছে দে মেক আ, আমাদের দাঁতের ভেতরে যে ডেন্টিন থাকে, ডেন্টিনাল টিবিউলস থাকে, দে মেক আ লেয়ার ওভার দ্য টিবিউলস অ্যান্ড টিবিউলসটাকে ব্লক করে দেয়। এই ব্লক করে দেওয়ার ক্ষেত্রে যেহেতু ইমিডিয়েট ব্লক করে দিচ্ছে, একটা সেন্সিটিভিটি থেকে তুমি রিলিফ পাচ্ছ। তো হোল আইডিয়া ইজ দিস সেন্সিটিভ টুথপেস্টে। বাট সেন্সিটিভ টুথপেস্ট ডাজন্ট হ্যাভ এনি ক্লিনজিং অ্যাকশন। মানে কাপড় ধোয়ার সাবান দিয়ে তুমি চান করলে কোনো লাভ হবে না, বাট উল্টোটাও, তুমি যদি লাইফ বয় দিয়ে কাপড় কাচো, কাপড় কিন্তু পরিষ্কার হবে না। তো ইটস ভাইস ভার্সা। এবার দ্য কন্ট্রোভার্সি ইজ কি, এই যেটা কন্ট্রোভার্সি ইজ ইউটিউব ক্রিয়েটেড অনলি, দের ইজ নো আদার কন্ট্রোভার্সি। এমনিতে এই ধরনের মাল্টিন্যাশনাল কোম্পানিজে যে ইনগ্রেডিয়েন্ট থাকে, ফার্স্ট ইজ ফ্লোরাইড, অ্যান্ড সেকেন্ড ইজ যে ইনগ্রেডিয়েন্টটা থাকে সেটা হচ্ছে সোডিয়াম লরেল সালফেট, যেটাকে সাবান বলা হয় আমাদের। সোডিয়াম লরেল সালফেট, ইউ ক্যান জাস্ট সি এনি টুথপেস্টকে তুমি পেছন দিকে দেখলে তুমি বুঝতে পারবে। সোডিয়াম লরেল সালফেট খুব সামান্য কোয়ান্টিটিতে থাকে, যেটা ফোমিং অ্যাকশন করে। আচ্ছা। তো সেই সামান্য অ্যাকশন, মানে সেটা দিয়েই তো ক্লিনজিং হয় বেসিক্যালি। তো এই ফোমিং অ্যাকশনের ইনগ্রেডিয়েন্টটা কিন্তু আছে। সো এই জন্য যদি রেগুলার বেসিসে বেশি কনজাম্পশন হয়, কেউ যদি খেয়ে ফেলে, তখন খেয়ে ফেলে মানে যদি 2টো টিউব খেয়ে ফেলে তাহলে আলাদা ব্যাপার, আদারওয়াইজ দ্য ডোজেস আর সো লেস দ্যাট ইট ইজ নট হার্মফুল। বাট কন্ট্রোভার্সি তো কন্ট্রোভার্সি, লোকে বলবে যে টুথপেস্ট তো অটোমেটিকলি মুখে নিচ্ছি, তার মানে তো অ্যাবজর্ব হবে শরীরে, আমি কেন নেব? হ্যাঁ, বাট লট অফ রিসার্চ আর দেয়ার বিহাইন্ড দ্য ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, তো এখানে তুমি ওই কোম্পানির নাম তো ছোটবেলা থেকে আমরা শুনে আসছি। হ্যাঁ, তো এখানে লট অফ রিসার্চ ইজ দেয়ার, দে আর ট্রায়ালড বাই ডেন্টিস্ট, বা পুরো প্যানেলস থাকে যেখানে রেগুলার বেসিসে রেকমেন্ডেশন, তার বিভিন্ন সোসাইটিতে বিভিন্ন জায়গায় ট্রায়ালস হয়, তারপরে দে কাম টু R&D অ্যান্ড দেন প্রোডাক্ট বেরোয়। তো ইটস অলওয়েজ রেকমেন্ডেড। আর আরেকটা স্কুল অফ থটস হচ্ছে সে আয়ুর্বেদিক প্রোডাক্টস। না, আমি যাবো, তার আগে এটাতে মাল্টিন্যাশনালদের অনেক রকম ব্যাপার হচ্ছে এখন। টুথপেস্টে নুন থাকা কি জরুরি? এগুলো সব মার্কেটিং গিমিক, যতগুলোই দেখছো
নুন কেন, তুমি স্ট্রবেরিও দিতে পারো, অসুবিধা নেই, বাট এইগুলোতে কোনো লাভ হবে না, ইটস অ্যাডেড টু আলাদা করে কিছু হয় না। আর একটা এখন খুব চলছে চারকোল টুথপেস্ট। চারকোল টুথপেস্ট দেখো, এগুলোতে ওই টুথপেস্টের একটাই প্রবলেম, এই টুথপেস্ট ধরে লোকে তো ওই চেইন সিস্টেমে যে টুথপেস্টগুলো বিক্রি হয়, আমার মাসি দিয়ে গেছিলো, পিসি দিয়ে গেছিলো, কত টাকা দাম কাকু, আমি না এটা 1200 টাকা দিয়ে কিনেছি ইট সিমস। বললাম টুথপেস্ট 1200 টাকা দিয়ে কিনেছেন, মানে কিসের জন্য কিনেছেন? খুব ভালো, আমি খুব ভালো আছি। বাট এই প্রোডাক্টসগুলোতে প্রবলেম ইজ রাতারাতি বড় হয়ে গেছে, তো এগুলোতে প্রবলেম হচ্ছে যে পার্টিকেল সাইজ। পার্টিকেল সাইজ মানে আমরা আরডিএ ভ্যালু বলি এখানে, মানে এই ওয়াই মেন স্ক্রাবার অ্যান্ড ওমেন স্ক্রাবার আর ডিফারেন্ট। যে আমরা যে ফেসিয়াল স্ক্রাবার করি তাতে মেন স্ক্রাবার বলে আলাদা বিক্রি হচ্ছে, আর ফিমেল স্ক্রাবার বলে। ওয়াই মানে মেন স্ক্রাবারে পার্টিকেল সাইজটা একটু বড় আছে, যাতে মেনের স্কিন যেহেতু মোটা চামড়া বলে সেটার জন্য পার্টিকেল সাইজ। সো টুথপেস্টেও কিন্তু পার্টিকেল সাইজ, এই ধরনের টুথপেস্টে কিন্তু পার্টিকেল সাইজ খুব বেশি, রাদার অ্যাব্রেসিভ। তো তুমি তারের জালি দিয়ে বাসন মাজলে বাসন তো ভালো পরিষ্কার হবেই, হ্যাঁ। এবার তুমি বাসনে 12টা বাজছে সেটা তো এখন বুঝতে পারবে না, সেটা তুমি 2 বছর ইউজ করার পর বুঝতে পারবে যে বাসনে কি 12টা বাজলো। সো দেন কামস দ্য কনসেপ্ট অফ স্কচ ব্রাইট বা আদার কোম্পানিজ, যেখানে তুমি ক্লিনিংও হবে অ্যান্ড মাইল্ড অ্যাব্রেসিভ দিয়ে তোমার কাজটা চলবে। সো প্রবলেম হচ্ছে দ্য পার্টিকেল সাইজ অফ দ্য পার্টিকেল। না ওইটা অনেক সময় হয় কি, ওই চারকোল দিয়ে ব্রাশ করার পর যেটা ফেলা হয় সেটা একটু কালচে টাইপের বেরোয়, এবং এটা দেখে মনে হয় মুখে প্রচুর ময়লা বেরিয়ে চলে গেল, সেরকম কোনো ঘটনা নেই। মানে এরকম কেউ বলেছে মার্কেটিং গিমিক্স এগুলো দিজ আর অনেক সময় এখন যেগুলো ইউজ হচ্ছে, যে যেমন হোয়াইটনিং টুথপেস্ট হ্যাভ কাম, চারকোল বলো বা আদার কোম্পানিজ এ হোয়াইটনিং টুথপেস্ট। লোকে জিজ্ঞেস করে যে হোয়াইটনিং টুথপেস্ট ইজ ওয়ার্কিং অর নট। সো লট অফ থিংস আর দেয়ার অ্যাভেলেবল অনলাইনে, মানে তুমি সার্চ করলে ভর্তি প্রোডাক্টস, বাট দিস ইজ হেলথ কেয়ার বস, ইউ কান্ট এক্সপেরিমেন্ট অন দিস থিংস। মানে ওই রাতারাতি সাদা হয়ে গেলে আমরা খাবো কি, মানে যদি সব অনলাইনে সেটা নয়। ব্যাপারটা হচ্ছে যে হোয়াইটনিং ইজ রেকমেন্ডেড, there is a procedure called tooth whitening, tooth bleaching, brightening, scaling and polishing. এগুলো is done by dentist under dentist supervision in his clinic. So we are regularly doing tooth whitening procedures যদি কারোর লাগে, সেটা ব্রাইডাল হোক, প্রি ব্রাইডাল হোক, প্রি বিজনেস হোক। আমি আসবো, ওটা আমি পরে আসবো। এবার যেটা আমি আসি, যেটা আমরা ছেড়ে গেছিলাম, সেটা হচ্ছে আয়ুর্বেদিক টুথপেস্ট এখন খুব ট্রেন্ডিং। হ্যাঁ, আয়ুর্বেদিক টুথপেস্টে অনেক কিছু থাকে। হ্যাঁ, সাধারণত দেখা যায় যে তারপর তো আরেকটা ট্রেন্ড এসছে, সেটা বলবো। প্রথমে আয়ুর্বেদিক টুথপেস্টটা নিয়ে একটু কথা বলে নিই। একটা বিরাট কোম্পানি আছে, তারা আয়ুর্বেদিক টুথপেস্ট বানায়। সে আয়ুর্বেদিক টুথপেস্টের আলাদা কোনো এফেক্ট আছে? ওই বিরাট কোম্পানি হয়ে গেছে তো সেই জন্যই ইফেক্ট আসছে। প্রবলেম হচ্ছে, দেখো আয়ুর্বেদিক টুথপেস্ট ইজ গুড, ইনগ্রেডিয়েন্টস আর গুড, যা নিম তুলসী লবঙ্গ যা যা আনছে, যা যা দিচ্ছে, ইনগ্রেডিয়েন্টস আর গুড, তাতে আমাদের অস্বীকার করার জায়গা নেই। বিকজ প্রাচীনকাল থেকে তো দাতুন, নিম এগুলোই চলে আসছে, তো আয়ুর্বেদিকের প্রপার্টিজ আর ভেরি গুড। এবার প্রবলেম হচ্ছে দের ইজ নো রিসার্চ ব্যাকগ্রাউন্ড এখানে। অ্যাব্রেসিভ আর ওই পার্টিকেল সাইজ, এই যে আগে টুথ পাউডার আসতো, মানে পরে ওই কোম্পানির টুথ পাউডার আসতো, লালের টুথ পাউডার আসতো। এবার টুথ পাউডার কেন ইউজ অ্যাবসলিউট হয়ে গেল? কেন কি ওটা অ্যাব্রেসিভ কন্টেন্ট। ওই খসখসে জিনিসটা যদি তুমি তোমার ইনামেলের উপরে ডেলি বেসিসে ঘষতে থাকো, তো ওই যেটা বললাম, তারের জালি দিয়ে বাসন মাজলে বাসন তো ভালো পরিষ্কার হবেই, কিন্তু 2 বছর বাদে বুঝতে পারবে। নাও দিস কোম্পানিজ আর নট, মানে আগে লোকে বলতো খুব ভালো খুব ভালো, বাট যখন এই 12টা বাজতে শুরু হয়েছে লাস্ট 2-3 বছর, সি দিস ইজ আ স্লো প্রসিজার, এটা তো রাতারাতি হবে না। এখন মানুষ বোঝে হোমমেড কিছু রেমেডি হয়, মানে ধরো বলছে যে হলুদ গুঁড়ো ও তার সঙ্গে একটু বড্ড ইউটিউব দেখো তুমি এই ইউটিউব। এবার এটা প্রবলেম হচ্ছে ওই সাবস্ক্রাইবার বেশি হলে যা হয়। সো প্রবলেম এগুলো, দিজ আর নট রেকমেন্ডেড অ্যান্ড টেস্টেড মেথডস। ওয়াই ইউ নিড, মানে ন্যাচারাল, মানে এখানে এত বড় বড় কোম্পানি রিসার্চ করে হ্যান করে ত্যান করে মার্কেটিং করছে বেচারারা, তো ওয়াই ডোন্ট ইউ ইউজ দোজ থিংস দেন হোম রেমেডি। তাহলে দাতুন কেমন? নিম ডাল দিয়ে দাতুন, যা টেক অ্যাওয়ে যদি তুমি জিজ্ঞেস করতে চাইছো, হোল ডিসকাশনের টেক অ্যাওয়ে আমি যদি বলি, দ্য টুথপেস্ট শুড বি
changed আমার recommendation, personal recommendation, যদি আমায় personally জিজ্ঞেস করো, I will never use Ayurvedic toothpaste or any powder form. আর দাঁতন আমি বলছি I will never not recommended, not use. এবার সেটা personal choice, কেউ যদি না করতে চায় না করতে পারে। I will not recommend বা I will not use personally because abrasive content আর কোনো রিসার্চ ব্যাকগ্রাউন্ড নেই। আমি ওই মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে এক পয়সাও পাই না। বাট কথাটা হচ্ছে যে আমার পার্সোনাল রেকমেন্ডেশন, any toothpaste should be used for a span of say 2 months ইউজ করলে, ব্যাকটাফাইল ইউজ করলে চেঞ্জ টু দ্য আয়ুর্বেদিক ওয়ান। দেখো আয়ুর্বেদিকের কিছু গুড প্রপার্টিজ আছে, ব্যাড প্রপার্টি, এটা হচ্ছে অ্যাব্রেসিভ কন্টেন্ট। এরও গুড প্রপার্টিজ আছে, বাট ব্যাড প্রপার্টিজ হচ্ছে সোডিয়াম লরেল সালফেট। তো আমি দুটোই ইউজ করব না, আমি এটা 1 মাস ইউজ করবো, ওটা 1 মাস। কোনো জিনিস লং টার্ম ইউজ করলে তার এফেক্টটা বেশি খারাপ। আমি এটা 1 মাস ইউজ করবো, ওটা 2 মাস ইউজ করবো, এটা 1 মাস, তো দেন ইট মেক সেন্স। অ্যান্ড যেটা তুমি দাতুন জিজ্ঞেস করছিলে, দাতুন হচ্ছে নিম ডাল দিয়ে হয় বা আবুল দিয়ে হয়। আনটিল এটাও যদি তুমি ওই অনলাইন কেনো, তাহলে ওই শুকনো কাঠি চিবোতে হবে। ইট ডাজন্ট হেল্প। ফ্রেশ নিম কাঠ যদি তুমি তুলে আনতে পারো, ওটাকে চিবিয়ে যদি তুমি, বেসিক্যালি দ্য নিম জুস ইজ ভেরি ইম্পর্টেন্ট, not the bristles. This is not an alternative to your toothbrush. It can't be an alternative to your toothbrush. এটার জুসটা তুমি চিবিয়ে, নিম জুসটা বার করলে, তুমি ওটা দিয়ে ব্রাশ করলে, এবং রেকমেন্ডেড হচ্ছে ওটাকে ছেবড়াটাকে কেটে ফেলে দিলে, অ্যান্ড ইউ হ্যাভ টু স্টোর ইট ইন দ্য ফ্রিজার। ওটা ফ্রেশ থাকতে হবে। ওই শুকনো ডাঁটি যেটা অনলাইন পাওয়া যাচ্ছে, দ্যাট ইজ নট রেকমেন্ডেড, বা তাতে কোনো লাভ হবে না। ফ্রেশ কেটে আনলে বা কোথাও পেলে, সেটা কেটে তুমি ফ্রিজে রাখলে, স্টোর করলে, তবেই তার জুসটা যদি না বেরোলো, তো ডাজন্ট মেক সেন্স। সো নিম ক্যান বি ইনকর্পোরেটেড ইন ইউর রেজিম, বাট নিম ইজ নট আ অল্টারনেটিভ টু ইউর নর্মাল ব্রাশিং। তোমাকে নিম তুমি ইউজ করতে পারো, সপ্তাহে 2 দিন ইউজ করো, সপ্তাহে 2 দিন ইউজ করতে পারো। হ্যাঁ, আচ্ছা, আরেকটা যেটা জিনিস এখন খুব ট্রেন্ডিং, সেটা হচ্ছে যে অয়েল পুলিং বলছে, মানে মুখ ভর্তি ওই কোল্ড প্রেসড অয়েল, মানে নারকোল তেলের সেলিব্রিটিও করছেন, কিন্তু আমি দেখিয়ে দিতে পারবো ভিডিও, যে অনেকক্ষণ মুখে ওইটা নিয়ে তারপর সেটা করছেন, বলছে এটা ইজ গুড ফর গাম হেলথ, ওরাল হেলথ। আমাদেরকেও বলে না, খুব রাগ হয়ে যায়। যাই হোক, এনিওয়েজ ইট হেল্পস। ব্যাড ব্রেথ করতে খুব ভালো, এটা সরষের তেল হয়, গ্রিন টি হয়, এগুলো ডেফিনেটলি হেল্প করে। But we have medicated mouthwashes available. Why you need to complicate yourself? Alcohol based mouthwash খারাপ? 100% খারাপ। কি করে? অ্যালকোহল বেস মাউথওয়াশ পাচ্ছ কোথায়? টিভি অ্যাডভার্টাইজমেন্ট অথবা ওভার দ্য কাউন্টার, আদারওয়াইজ তো পাওয়ার কথা নয়। ডেন্টিস্ট ওন্ট রেকমেন্ড, দ্যাটস ফর শিওর। এবং ইটস আ ফেমাস ব্র্যান্ড। এবার এই জন্যই, এবার দিস ইজ নট অল্টারনেটিভ অফ ব্রাশিং। তুমি সকালবেলা ওই পকেটে রেখে দিলে, মদের পাউচের মতন একটু করে চুমুক কুলকুচি করে নিলে, আর ব্রাশ করলে না, দ্যাট ইজ নট অ্যান্টিব্যাকটেরিয়াল বলে তুমি এটা এভাবে ইউজ করবে, অ্যাবিউজ করবে। দিস ইজ নট ইম্পর্টেন্ট, মানে দিস ইজ নট রেকমেন্ডেড। ডেফিনেটলি মাউথ ওয়াশেস আর অ্যাভেলেবল, অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ক্লোরোহেক্সিডিন মাউথওয়াশ, ওয়ান্স অর টুয়াইস এ উইক, আনডাইলুটেড ইজ রেকমেন্ডেড। আনডাইলুটেড মানে জল মেশাবে না, কুলকুচি করে ফেলে দেবে, তারপরে আবার ট্যাপ থেকে জল নেবে না, তারপরে ট্যাপ থেকে জল, ডাইলিউশন অনলি না। তাহলে ওষুধ আলটিমেটলি তো ওষুধ, তো ওটা অ্যান্টিব্যাকটেরিয়ালটা যদি মুখে গিয়ে কাজ না করলো, তাহলে লাভটা কি? এনি মাউথওয়াশ ইজ নট রেকমেন্ডেড উইথ ডাইলিউশন। যদিও লেখা থাকে সব জায়গায় 1:2, অনেক জায়গায় অনেক কিছু মাউথওয়াশে থাকে, বাট ইটস নট রেকমেন্ডেড টু ডাইলিউট। আরেকটা খুব ট্রেন্ড করেছিল জাস্ট লাস্ট 3 বছর ধরে, এটা ট্রেন্ডিং অ্যাকচুয়ালি, দ্যাট ইজ মাউথ স্যানিটাইজার। ফুসফুস, হ্যাঁ, কিস করার আগে করতে পারো, আদারওয়াইজ ডাজন্ট হেল্প। এবার আসি হচ্ছে পরের পার্টটা, যেটা হচ্ছে যে ইটস আ ডিওড্রেন্ট, ইটস নাথিং হেল্পস ইন ইওর আদার থিংস। ওরাল হেলথের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আচ্ছা, এরপরে যেটা আসি সেটা হচ্ছে যে সচরাচর বোঝা যায় না, কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে, দাঁতের সঙ্গে অনেক সময় ইমোশন, লাইফ, এগুলো সমস্ত কিছু জড়িয়ে যায়। হ্যাঁ, অনেকের দাঁত এবড়ো খেবড়ো হওয়ার জন্য, দাঁতের সমস্যার জন্য বিবিধ সমস্যা তৈরি হয়। এগুলো কি হ্যাভ ইউ এভার ফেসড? কোনো এক্সপিরিয়েন্স আছে? হ্যাভ ইউ এভার ফেসড অর আর ইউ ফেসিং ইট ডেইলি? আচ্ছা, ইটস আ রেগুলার অ্যাফেয়ার ইন আওয়ার ক্লিনিক। উই গেট, আমরা লটস অফ পেশেন্টস ফ্রম গ্রাম বাংলা পাই আমরা। গ্রাম বাংলার মানুষ, হ্যাঁ, সেলিব্রিটিজরা আসে ডেফিনেটলি, বাট
সেলিব্রিটিসরা তো ফর আ কজ আছে, তার রিকোয়ারমেন্ট আছে, হুম বাট গ্রাম বাংলার যা পেশেন্ট, গ্রাম বাংলা বলতে আমাদের ডিস্ট্রিক্ট পেশেন্টস যারা পাই, সেগুলো কিন্তু সোশ্যাল টাবুর জন্যই আসে, যে বিয়ে হচ্ছে না, দাঁত এবড়ো খেবড়ো বলে বিয়ে হচ্ছে না, হুম দাঁত উঁচু নিচু বলে বিয়ে হচ্ছে না, বিয়ে আপনি ঠিক করে দিলে বিয়ে হবে, হুম তো এরকম কন্ডিশনসে আসে, এবং হুম। দিস ইজ আ রেগুলার অ্যাফেয়ার, দিস ইজ নাথিং নিউ। হুম লট অফ পেশেন্টস, লট অফ ইমোশনস অ্যান্ড লট অফ পেশেন্টস। একটা মা বাবা, একটা মেয়ে বাবা আসছে, হুম সেখানে বলছে যে ডাক্তারবাবু আপনি যদি আমি 1 লাখ টাকা তুলে রেখেছিলাম বিয়ের জন্য, আপনি যদি এটা নিয়ে হুম আহ, দাঁতগুলো ঠিক করে দেন তাহলে হয়তো একটা ভালো বর পাবে। হুম অ্যান্ড সেখানে পেমেন্ট যখন 100 টাকার নোটে হয়, দেন ইউ ক্যান ইমাজিন দ্য হাউ মাচ হার্ড ওয়ার্ক অ্যান্ড হাউ পেনফুল ইজ দ্যাট সিচুয়েশন, যেখানে 100 টাকার নোটে, আজকের ডেটে 100 টাকার নোটে পেমেন্ট কে করে? যে খাটের তলায় রাখে সেই করে। আদারওয়াইজ মানে হাউ পেনফুল দোজ বান্ডেলস, দেখলে আমরা তো বুঝতে পারি যে কে কীভাবে পেমেন্ট হচ্ছে। সো দিস আর পার্ট অফ লাইফ অ্যান্ড সোসাইটি, ইটস আ ভেরি ব্যাড টাবু। হুম দাঁত উঁচু বলে বিয়ে হচ্ছে না, লট অফ থিংস, মানে এরকমও হয়েছে যে ডাক্তারবাবু মানে আপনি উঁচু, মানে তাড়াতাড়ি নিচু করে দিন, লোক দেখতে আসবে, and, মানে বিয়ে ঠিক হয়ে গেছে তাড়াতাড়ি। আমি বললাম, আমি কি ভগবান? আপনি এতদিন কেন ঘুমোচ্ছিলেন? আমি কি হুম ভগবান যে আমি রাতারাতি অর্থোডন্টিক ট্রিটমেন্ট দিয়ে হুম টেনে দেবো, বা হুম আমি পুষ্কর ধাক্কা মারলে চলে যাবে? হুম সো দিস ইজ পার্ট অফ লাইফ। হুম মানে এরকম করে আমি অনেক সময় মানে ভেরি সামটাইমস হ্যাজ টু বি হার্শ, হুম আমি বলেও দিই যে মানে যে ছেলেটা আপনাকে দাঁতের জন্য হুম অ্যাকসেপ্ট করছে না, বা যে বাড়ি তোমাকে তোমার উঁচু নিচু দাঁতের জন্য অ্যাকসেপ্ট করে না, সে ছেলের সাথে তুমি বিয়ে কেন করছো? মানে দিস ইজ আ ভেরি হার্শ স্টেটমেন্ট আই কুড গিভ। হুম হুম যে যে ছেলেটা তোমাকে উঁচু নিচু দাঁতের জন্য অ্যাকসেপ্ট করছে না, তার সাথে বিয়ে করে তুমি সারা জীবন কি করে থাকবে, বা করছো, মানে বিয়ে করছো কেন তুমি তার সাথে? হুম হ্যাঁ, ডেফিনেটলি দিস ইজ মাই পয়েন্ট অফ ভিউ। দেখো এখনো পেশেন্ট আছে। আমি আমি স্টোরি যদি তোমাকে বলি, সে 10 to 12 ইয়ার্স আগো আমরা ভিনিয়ার্স করেছিলাম যখন মেয়েটার বিয়ে হয়। হুম তখনও বাপের বাপের বাড়ি জানতো হয়তো, হুম শ্বশুর বাড়িতে কেউ জানতো না, হাজবেন্ড জানতো না, কেউ জানতো না, হুম লুকিয়ে লুকিয়ে ভিনিয়ার্স করতো। এইটা এবার আগে সবার আগে বলো ভিনিয়ার্স কি আমি ব্যাপারটা? বলছি, ভিনিয়ার্স যে কসমেটিক প্রসিজার টু এনহ্যান্স দ্য স্মাইল, স্মাইল ডিজাইনিং এ করা হয়। হুম বেসিক্যালি যেরকম সানমাইকা চিপকানো হয়, সেরকমই আমরা দাঁতের ওপরে সেরামিক পেস্টিং হয়। কোট লাগিয়ে দেওয়া হয়। অল কোট, কোট নয়, সেরামিক পেস্টিং ডিজিটালি করা হয়। আই উইল কাম টু দ্য ভিনিয়ার্স। হুম এটা করা হয়েছিল একটা কসমেটিক প্রসিজার, হুম সে স্মাইল ইনক্রিজ করার জন্য। হুম ১০ বছর আগে করা হয়েছিল। তখনও কেউ জানতো না। হুম এবার ওয়্যার অ্যান্ড টিয়ার হয়ে আফটার 10 ইয়ার্স অলসো শি কেম। এখনো কিন্তু ওর বাড়িতে, মানে শ্বশুর বাড়ির দিকে জানে না। সে মেয়েটা কিন্তু অফিস বাঙ্ক করে হোটেলে থেকে, হ্যাঁ? স্মাইল ডিজাইনিং ওই রাতারাতি আমাকে করে দিতে হচ্ছে। হ্যাঁ, কেন? কেন কি ১০ বছর ধরে তার হাসব্যান্ডও জানে না, তার শ্বশুরবাড়ির লোকও জানে না। এবার ওয়্যার অ্যান্ড টিয়ার যেহেতু হয়েছে, সেটা আবার রাতারাতি আমাকে হুবাহু সেম জিনিসকে রেপ্লিকেট করে আবার দিতে হচ্ছে। মানে আফটার 10 ইয়ার্স, মানে দ্য সেম পেশেন্ট কামস আগেইন, অ্যান্ড শি ইজ স্টিল স্কেয়ার্ড। ১০ বছর বিয়ে হয়ে যাওয়ার পরও শি ইজ স্টিল স্কেয়ার্ড যে এটা যদি কেউ জেনে যায় আমার শ্বশুরবাড়িতে বিপদ হয়ে যাবে। বাবা! আরেকটা জিনিসও যেটার জন্য আনফরচুনেটলি লোকজন And these are খিল্লিও two stories I am telling you. মানে মানে ১০ বছর বাদে the same patient has come again and repeated, এবং তাতে ১৯-২০ হলে হবে না, has to be replicated the same. বাবা! আর এটাও আমরা এবং শুনেছি সে অফিস বাঙ্ক করে হোটেলে থেকে হোটেলে সে, থেকে এটা করছে। হ্যাঁ, অফ কোর্স, মানে ঘরে মিথ্যে কথা বলে এসে করছে, ডেফিনিটলি শ্বশুরবাড়িতে মিথ্যে কথা বলে এসে। আরেকটা খুব ইন্টারেস্টিং খুব কমন আই এম অ্যাডাল্ট অ্যান্ড কনসিয়াস পেশেন্ট, মানে এটা নয় যে somebody else. 3 ইডিয়টস দেখেছো? হ্যাঁ, of course. সেখানে ভাইরাসের একটা প্রবলেম ছিল, দ্যাট ইজ লিস্প হতো। হুম, হুম। এটাও কি দাঁত ঠিক করে দিলে লিস্প ঠিক হয়ে যেতে পারে? ডেফিনেটলি। লিস্পটা কেন হয়? বেসিক্যালি টাঙ্গে হাওয়া বেরিয়ে গেলে, হাওয়া লিকেজ হলেই হবে স্লিপটা। এবার সেই হাওয়াটা লিকেজ বন্ধ করতে টিথ থাকলেই হুম, সেটা হবে না। লিস্পটা কেন হয়? লিস্প ব্যাপারটা কেন হয়? এটা বেসিক্যালি টাঙ্গের অনেক সময় থার্স্টিং এর ডিফিকাল্টি থাকলে হয়, অনেক সময় দাঁতে স্পেসিং থাকলে হয়। আচ্ছা। হ্যাঁ, এবার অনেক সময় হ্যাবিট থাকলেও হয়। হুম বাট যেহেতু তুমি সিনেমার কথা বললে, উই আমরা রিসেন্টলি শাশ্বতদার করেছিলাম হুম অচেনা উত্তমে, যে উত্তম কুমারের যে দাঁতটা, দ্যাট ইজ ডান বাই আস। হুম তো সেখানে কিন্তু এই ধরনের প্রসেসেস, বা ড্র্যাকুলা টুথ যেখানে হুম করা হুম হয়, বা ড্র্যাকুলা এই যে সিরিয়ালস হুম গুলোতে হয়, তো
যেহেতু আমার টালিগঞ্জের ক্লিনিকটা 15 years অন টলিপাড়াতে আমাদের, তো উই গেট লট অফ কেসেস অফ সাচ কসমেটিক বলবো না, প্রস্থেসিস ওরিয়েন্টেড, যেখানে দাঁত বানিয়ে দেওয়া হয় এবং আবার ওই শুট হয়ে গেলে ইউ ক্যান জাস্ট ওপেন ইট অ্যান্ড কিপ ইট। তো এগুলো সাম অফ দ্য ইন্টারেস্টিং থিংস উই ডু। তো শাশ্বতদার যেরকম দরকার ছিল যে অচেনা উত্তমে ডিট্টো চাই এবং আবার অন্য শুট আছে আমি খুলেও রাখবো, তো লট অফ দিস থিংস। আমার প্রশ্নটা ছিল হচ্ছে লিস্ট তোমরা কি ওই স্পেস টেস্ট চেঞ্জ কারেকশন করে ঠিক করে দিতে পারো? হ্যাঁ, অলওয়েজ সেটা ডিপেন্ড ফ্রম দ্য পার্সন টু পার্সন, যে এভাবে কিভাবে কি ডায়াগনোসিস আসছে, কি কারণে হচ্ছে, সেটা ডেফিনেটলি এখন ওই স্মাইল ডিজাইনিং বা আদার প্রসেসেস দিয়ে আমরা ডেফিনেটলি করতে পারি। আমাদের পাড়ায় 2-3টি ছেলে আছে যাদের না এইখানটায় এই জায়গাটা নেই আর কি, এটার জন্য হ্যাঁ ক্লেফট লিপ এন্ড প্যালেট বলি, এটা বেসিক্যালি ছোটবেলা থেকেই হয়। ফল্টি অপারেশন হলে হয়, ফল্টি অপারেশন বলছি, ফল্টি ডেভেলপমেন্ট হলে হয়, ডেভেলপমেন্টাল অ্যানোমালি এটা, ক্লেফট লিপ অ্যান্ড ক্লেফট প্যালেট। ইভেন এই ধরনের সিচুয়েশনে আমাদের হয়তো বাচ্চার 10 দিনের মধ্যেই অপারেশন করতে হয়, বিকজ যেহেতু ক্লেফট প্যালেট থাকে সেখানে দ্য চাইল্ড কান্ট সাক ফ্রম দ্য নিপল, মানে দুধ খেতে পারবে না, যেহেতু প্যালেট ফুটো, তো সেখানে ইমার্জেন্সি অপারেশন উইথিন 2-3 ডেজের মধ্যে করতে হয় ক্লেফট লিপ অ্যান্ড ক্লেফট প্যালেটের ক্ষেত্রে। এবার লিপ তো কসমেটিক, সেটা হয়ে যায়, বাট ক্লেফট প্যালেট ইজ ভেরি ডেঞ্জারাস। এবং লট অফ এনজিওস ইন্টারন্যাশনাল লেভেলে, যেরকম স্মাইল ট্রেন বলে একটা এনজিওস আছে, প্রাইভেটলি তো হয়ই, সো লট অফ এনজিওস অলসো আর নাও, এটা একটা ডেভেলপমেন্টাল অ্যানোমালি হুইচ ক্যান বি অ্যানোমালি স্ক্যান অ্যান্ড আদার থিংস আগে থেকেই ধরা পড়ে যায়। এবার আসি হচ্ছে যে কারেকশনস, এগুলো যেগুলো হয়েছে তার মধ্যে কারেকশনের মধ্যে আমার বলতে লজ্জা নেই, আমার নিজের, এটা আমার ছোটবেলার সমস্যা, যখন সামনের দাঁত পড়েছিল তার আগে পিছনের দাঁত বেরিয়ে গিয়েছিল, ওই যে বললাম ইরাপশন এন্ড শেডিং। হ্যাঁ, এইবার বলো যে কারেকশনাল কি কি? প্রথমত তুমি শুরু করো যে আমাদের এই দাঁতগুলোকে ঠিক করা যায় কিভাবে, কোন বয়সে করে নিতে হয়? দেখো, দাঁত ঠিক করার ফার্স্ট চাইল্ডহুড, তো আমি বললাম চাইল্ডের পরের স্টেজ হচ্ছে অ্যাডোলেসেন্ট স্টেজ, যেখানে স্পোর্টস ইনজুরিজ হয়, স্কুলে পড়ে যাচ্ছে অ্যান্ড অল। সেখানে একটা টিপ হচ্ছে, বাই চান্স যদি টুথ কোনো এক্সফোলিয়েট হয়ে যায়, তখন দাঁতটাকে যদি কাঁচা দুধে ফেলে আনা যায় ডেন্টিস্টের কাছে, তাহলে এক্সট্রা ওরাল রুট ক্যানাল করে আমরা আবার ওই দাঁতটাকে কিন্তু প্লেস করতে পারি। আচ্ছা, এটা একটা কারোর জানা নেই, কাঁচা দুধে যদি আনা যায়, সো সেম টুথ ক্যান বি রিসিটেড আরসিটিস করে। এটা স্পোর্টস ইনজুরি হয়ে গেল। এবার 12 থেকে 13 বছরে ব্রেসেসের জন্য একটা স্ক্রিনিং লাগে, এবড়ো খেবড়ো যদি দাঁত থাকে এন, তো যখন সব দুধের দাঁত পড়ে যায়, সব পার্মানেন্ট দাঁত এসে যায়, তখন আমরা দুটো এক্সরেজ আমাদের ইনহাউস হয়, যেরকম ল্যাটারাল সেফ অ্যান্ড ওপিজি, এই দুটো এক্সরে করে আমরা ডায়াগনোসিস করে আমরা এই ব্রেসেসের ট্রিটমেন্টের স্টার্ট তখন করতে পারি। এবার এর পরের স্টেজ হচ্ছে প্রি ব্রাইডাল অথবা প্রি কিসিং বলতে পারো, স্কেলিং এন্ড পলিশিং এন্ড এগুলো লাগে। এবার ডেফিনেটলি ব্রাইডালের ক্ষেত্রে স্মাইল ডিজাইনিং এন্ড আদার থিংস, বা বিয়ের ক্ষেত্রে কারেকশন স্মাইল ডিজাইনিং এন্ড আদার থিংস কামস ইন প্লেস। হ্যাঁ, এবার তুমি বলো ব্রেসেস মোটামুটি কোন বয়সে করলে ব্রেসেস ঠিকঠাক কাজ করে? ব্রেসেসের কি কোনো বয়স আছে? এখন নেই, বাট ইউজুয়ালি রেকমেন্ডেড হচ্ছে, অ্যাডাল্ট অর্থোডন্টিক্স ইজ পসিবল, বাট ইউজুয়ালি রেকমেন্ডেড হচ্ছে 12 থেকে 14 মধ্যে স্টার্ট করে নেওয়া। যেখানে গ্রোথ ফেজ আছে সেখানে রেজাল্টস অলসো বিকামস ফাস্টার। ব্রেস পরিয়ে দাঁত ঠিক করতে কতদিন সময় লাগে? ব্রেস পরিয়ে দাঁত ঠিক করতে, দেখো এখন মডার্ন যে মেথডসগুলো এসে গেছে, সেগুলোকে আমরা যেটা করছি সেটাকে অ্যালাইনার্স বলা হচ্ছে। ব্রেসেস হচ্ছে কনভেনশনাল মেথড, গোল্ড স্ট্যান্ডার্ড মেথড, আন্ডার ডেন্টিস্ট সুপারভিশন, রাদার অর্থোডন্টিস্ট ইজ দ্য ডোমেন, যেখানে দাঁত আন্ডারে করা হয়, ব্রেসেস স্পেশালিস্ট যেটাকে বলা হয়। এবার তাতে কি হচ্ছে, আমরা দাঁতগুলোকে তার দিয়ে বেঁধে টেনে সোজা করছি, এটাই হচ্ছে বেসিক প্রোটোকল। এবার সেটা হচ্ছে যে তাড়াতাড়ি তো করতে পারবো না, ইট হ্যাজ টু বি আ স্লো প্রসিজার। সো অ্যাপ্রক্সিমেটলি 10 to 12 months বা 15-16 months অলসো, মানে 1 year প্লাসও অনেক কমপ্লেক্স কেসে আমাদের এবার তো করতে হয়। দাঁতে এরকম তার দেখা যাবে, লোকজন আওয়াজ দেবে, দেখো এই জন্যই আর্লি বয়সে করে নেওয়াটাই সাজেস্টেবল, এই জন্য ওই বয়সটা ইজ দ্য রেকমেন্ডেড বয়স। এবার যেই তুমি কলেজে চলে যাচ্ছ বা আজকালের বাচ্চা যারা আছে তারা ডেফিনেটলি কনসিয়াস, তখন দেয়ার কামস আ থিংস কল অ্যালাইনার্স অথবা আরেক ধরনের সেরামিক ব্রেসেস। এবার সেরামিক ব্রেসেস ইজ হোয়াইট ইন কালার, এটা ব্রেসেসই, বাট ইট ইজ হোয়াইট ইন কালার।
দ্য কালার অফ দ্য ব্রেসেস ইজ হোয়াইট, চট করে দেখা বোঝা যায় না। চট করে বসা যায় না, বাট আলটিমেটলি তার যা তারগুলো তো দিতেই হয়, তো আলটিমেটলি হলুদ খেয়ে ওটা হলুদ দেখিয়ে আরো বাজে ব্যাপার হয়ে যায়। তো আলটিমেটলি হ্যাঁ, cleaning has to be done, maintenance has to be done, হ্যাঁ, whereas braces is a gold standard. দেখো আজকের যে ট্রেন্ড আমি তোমাকে বলছি, হ্যাঁ। ট্রেন্ড যেটা আমাদের অসভ্যতা লাগে সেটা হচ্ছে যে হুম, DIY aligners যেটা এসে গেছে, বা অনলাইন aligners. There is a company which has come in online placement, প্রচুর ফান্ডিং পেয়েছে অ্যান্ড প্রচুর বিশাল ব্যাপার, IPL-ও স্পন্সর হচ্ছে, সবকিছু হচ্ছে, বাট দিস কোম্পানিজ কি হচ্ছে, এদের কোনো ডেফিনেটলি ব্যাকগ্রাউন্ড নেই নয়, বাট হুম, এখানে কি হচ্ছে কোনো ডক্টরস ইনভলভ নয়, এটা এখানে অনলাইন থেকে হুম, অ্যালাইনার্স বলি আমরা, হুম, দ্য ওয়ার্ড ইজ অ্যালাইনার্স। হুম। এবার তারা কি করছে, কম দামে অ্যালাইনার্স ছেড়ে দিচ্ছে, যেহেতু অনলাইন হয়ে যাচ্ছে, দ্যাট ইজ নো ডক্টর ইনভলভ, প্ল্যানিং অনলাইন হয়ে যাচ্ছে, স্ক্যানিংও অনলাইন হয়ে যাচ্ছে, পেশেন্টকেও কল সেন্টার থেকে কনভিন্স হয়ে যাচ্ছে, পেশেন্ট পেমেন্ট করে দিচ্ছে, তারপরে পেশেন্ট পড়ছে না, হুম, নট বদার্ড, হুম, অ্যান্ড তারপরে সবই লাইনে ব্যস্ত হ্যাঁ আপ কল কিজিয়ে। হ্যাঁ, তো এটাই হচ্ছে, তো DIY aligners is not recommended. হুম। এখন in clinic also we are doing aligners, হ্যাঁ। may it be American company or অ্যালাইন্যান্স Indian. গুলো কি করে, কিভাবে, কি বৃত্তান্তটা একটু বলো এবার। AI সব AI। আচ্ছা। AI মানে হচ্ছে এখন যেহেতু সব ডিজিটাল হয়ে গেছে, হুম, অ্যালাইনার্স এর ক্ষেত্রে আমাদের যেরকম ইন্ট্রাওরাল স্ক্যানার্স আছে, যেটা তোমাকে প্রথমে বললাম, হুম, ক্লিনিকে এলে আমরা হচ্ছে ইন্ট্রাওরাল স্ক্যানার করে স্ক্যানিং করে নিলাম, মানে পুরো মুখের ছাপটা আমার ডিজিটালি এসে গেল, হুম, ঠিক আছে। হুম, এই ডিজিটালি যে স্ক্যানটা এলো, এই ফাইলটা আমরা AI এর মাধ্যমে হুম। দেখে নিতে পারবো যে ধরুন এই টিথটা আছে, এই টিথটা কতটা মুভমেন্ট হবে। আচ্ছা। অ্যালাইনার হচ্ছে টিথ অফ সেটস থাকে, হুম। 1 2 3 4 5 6 করে, এবার ধরো 20 ঘন্টা করে পড়তে হবে এক একটা সেট, হুম, সে ফর 2 উইকস, আবার সেকেন্ড পড়বে, আবার থার্ড পড়বে। এবার কিভাবে ম্যানুফ্যাকচার হয়, AI ডিসাইড করবে হুম। যে এই দাঁতটা এই রোটেশন ছিল, এক সপ্তাহ যদি এই ফার্স্ট অ্যালাইনারটাকে পড়ো, তাহলে এই দাঁতটা এই জায়গায় চলে আসবে, তো সেকেন্ড অ্যালাইনার ইজ ফেব্রিকেটেড দিস ওয়ে। আচ্ছা। এবার AI উইল ডিসাইড যে থার্ড সপ্তাহের মধ্যে এই দাঁতটা এই জায়গায় চলে আসবে, হুম, সো থার্ড সপ্তাহের যে অ্যালাইনার সেটা সেভাবে ফেব্রিকেটেড AI দ্বারা। হুম, এবার ফার্স্ট যদি অ্যালাইনারটা তুমি ঠিকঠাক পড়ো, তো সেকেন্ড উইল ফিট, হুম। সেকেন্ড পড়লে থার্ড উইল ফিট, অ্যান্ড দিস উইল অটোমেটিকলি মুভ ইউর টিথ, আচ্ছা। তোমার দাঁত মুভমেন্ট হয়ে যাবে। হুম, আর অ্যালাইনারের একটাই বিউটি বা একটা অ্যাডভান্টেজ হচ্ছে, তুমি সাপোজ মিডিয়া পারসন হুম, বা হুম। সেলিব্রিটি, বা যেখানে তুমি কোথাও ক্যামেরা কনসিয়াস, তুমি কোনো পার্টি যাচ্ছ, ইউ ক্যান জাস্ট ওপেন ইট, কিপ ইট ইন দ্য বক্স অ্যান্ড অ্যাটেন্ড অ্যান্ড দেন আবার এসে পড়ে নিলাম। এটা অ্যাডভান্টেজ। বাট যদি ম্যাচিউরিটি না থাকে, সাপোজ তুমি পড়লেই না, 1 নম্বর তুমি ঠিক করে পড়লে না, তো 2 নম্বর ফিটই হবে না। ও, হুম, ওটা একদম মানে। হ্যাঁ, এবার সেখানে যদি ম্যাচিউরিটি না থাকে, স্কুল গোয়িং যদি হয়ে যায়, হুম, তখন দ্যাটস আ প্রবলেম। অ্যান্ড হুম, অ্যালাইনার্স খুব কমপ্লেক্স কেসে আমরা রেকমেন্ড করি না। হুম, দেখো ব্রেসেস হচ্ছে ডেন্টিস্টের হাতে থাকে, অর্থোডন্টিস্টের হাতে থাকে, হুম, আমি চাইলে এদিকে বাঁকবে, ও ওদিকে বাঁকবে, হুম, যত তাড়াতাড়ি চাইবো তত ইটস ইন আওয়ার কন্ট্রোল। হুম, whereas aligners is AI generated and AI pre-decided, হুম, ও যেরকম ডিসাইড করেছে AI সেইভাবেই মুভমেন্ট হবে, এবং যদিও সেটা ডেন্টিস্টই প্ল্যান করে, বাট সেইভাবেই 1 2 3 4 5 6 একদিনও বেশি লাগবে না, একদিনও কম লাগবে না। হুম। সো aligners is also successful, but রাইট জাজমেন্ট, যে কোন পেশেন্টের কোনটা দিলে ভালো হবে, এবং কোন পেশেন্ট, মানে এ অ্যালাইনার্সও কিন্তু ডেন্টিস্ট সুপারভিশন ইজ ইম্পর্টেন্ট, ইউ কান্ট প্লে উইথ ইউর হেলথ কেয়ার, যেখানে তুমি অনলাইন কিনে নিচ্ছ অ্যান্ড তুমি ভাবছো যে সব ঠিক হয়ে যাবে, তখন সব ফাঁকা হয়ে ইয়ে হয়ে গেল। হ্যাঁ, হুম। বিকজ আমরা তো রেগুলার বেসিসে কেস পাচ্ছি, তো যেখানে মানে ডিজাস্টার হয়ে গেছে, কিছু করার নেই তখন। হুম। হ্যাঁ, তো সেগুলো রেগুলার বেসিসে হচ্ছে অ্যান্ড পাচ্ছি। এইবার তুমি আমাকে বলো যে আগে যেমন কিছু হলেই দাঁত তুলে ফেলতে হতো, যে কোনো সমস্যায় গেলে এটা ইনজেকশন সেটাই আমি দিয়ে আসছি, সাঁড়াশি সেটা দিয়ে। ইমপ্লান্টে আসছি, আমি হ্যাঁ, সেটা আসছি, হ্যাঁ, রুট ক্যানালসে আসছি, বাট এই যে স্মাইল, আরেকটা হচ্ছে যেটা আমরা এখন যেটা করছি, এই ভিনিয়ার তুমি জিজ্ঞেস করছিলে, হ্যাঁ, ভিনিয়ার্স। কসমেটিক প্রসিজারের আন্ডারে পড়ে। হুম, কসমেটিকটা শেষ করে নিই। কসমেটিকে ভিনিয়ার্স মানে হচ্ছে এই ধরনের পাতলা, যেরকম কার্পেন্টাররা সানমাইকা লাগায়, হুম, সেরকম পাতি ল্যামিনেট বা সানমাইকা আমাদের লাগানো হয়, সেটা হচ্ছে সেরামিকের। অ্যান্ড এখন ডিজিটালি আই গেট লট অফ সেলিব্রিটি যারা আছে ক্লায়েন্ট, সবাই কিন্তু মুক্তোর মতন দাঁত হয় না। না, হয় না। এবার সেখানে কিন্তু আমাদের ইন্টারভেনশন, দের আর 2 3 টাইপস অফ স্মাইলস। আমরা অনেকগুলো বিউটি পেজেন্টসে যেরকম জাজিং করি করি, সো উই গেট লট অফ মডেলস অলসো, মানে এইটা একটা আমার ক্লায়েন্ট অফ ক্যাটাগরি, ক্লায়েন্টসের ক্যাটাগরি। হুম, তো সেখানে এই মডেলস, একটা হচ্ছে গ্রাম বাংলার স্মাইল ডিজাইনিং, তো আমি বললামই আপনাকে। হুম, এই ধরনের পেশেন্টসের ডেফিনেটলি ডিমান্ড,
থাকে। এবার সবাই আগে যেরকম বম্বে চলে যেত, ব্যাঙ্গালোর চলে যেত, হ্যাঁ, যেটা কসমেটিক হাব হয়ে দাঁড়িয়েছে বম্বে। তো এখন কলকাতাতেই কিন্তু পেতে পারো এই ধরনের আপ মার্কেট ট্রিটমেন্টস। হ্যাঁ, কিন্তু এটার ক্ষেত্রে কি তোমাদের দাঁতটাকে কিছু ফাইলিং টাইলিং করতে ডিজিটাল স্মাইল ডিজাইনিং ক্ষেত্রে ইয়েস, ল্যামিনেটস বা ভিনিয়ার্স এর ক্ষেত্রে নো, খুব বেয়ার মিনিমাম থাকে। ইউ আর পুটিং আ এক্সট্রা ল্যামিনেট না, এবার এনামেলের ক্ষতি হয়ে যাবে না এই যে এতদিন লাগিয়ে রাখছি আমি একটা জিনিস? না, দিস ইজ পার্মানেন্ট, এটা পেস্টিংই হয়, এটা পেস্টিংই হয়। আমরা কি করি বেসিক্যালি, হাউ দ্য প্রসিজার গোজ ইজ, একটা পেশেন্ট এলো, আমরা ডিজিটালি স্ক্যান নিলাম বা ফটোগ্রাফস নিলাম, ফটোশপ বা যে ফটোশপ বলছি বাট আদার সফটওয়্যারসের মাধ্যমে উই শো ইউ প্রি অ্যান্ড পোস্ট ফটোগ্রাফস, যে হাউ ইউ লুক। উই হ্যাভ লট অফ টেমপ্লেটস, মাধুরী দীক্ষিত চাইলে মাধুরী দীক্ষিত বসিয়ে দেবো। এবার কথাটা হচ্ছে, এবার যেরকম স্মাইল চাই সেরকম স্মাইলের টেমপ্লেটস উই ক্যান জাস্ট পুট। এবার তুমি দেখে নিলে যে এইভাবে একটা রাফ। আরেকটা হয় আমাদের ওয়্যাক্স আপ করি। ওয়্যাক্স আপ মানে হচ্ছে আমরা মোম দিয়ে বিল্ড আপ করি। প্রি ফটোগ্রাফ আর পোস্ট ফটোগ্রাফকে যে মডেলটা আছে মোম দিয়ে ওয়্যাক্স আপ দিয়ে আমরা দেখাতে পারি, ডিজিটাল তো দেখাতেই পারি অফকোর্স। ওয়ান্স অ্যাপ্রুভড আমরা ফেব্রিকেশনে যাই। সেটা কি হয়, এই যে স্ক্যান যেটা করলাম আমরা কিছু প্রিপারেশনস করে যে স্ক্যানটা করলাম সেই স্ক্যানটা দিয়ে আমাদের দাঁত বেনে এলো। এখন যেটা সুবিধা হয়ে গেছে ডিজিটালের ক্ষেত্রে, যেরকম ডিমান্ড সেরকম ল্যাবস, কলকাতা হ্যাজ গট গুড ল্যাবরেটরিজ টু, বাট আমরা বম্বে থেকে প্রেফার করি, আমরা কেরালাতে একটা ল্যাব আছে ইন্টারন্যাশনাল কোয়ালিটি, বিকজ লট অফ ফ্লাইটস আছে তো ওখান থেকে, মানে ইন্ডিয়াতে তো সস্তায় কাজ হয়, তো যত সার্জার এইসব কান্ট্রিজে যত দাঁত হয় সেগুলো কিন্তু ওইখান থেকে এক্সপোর্ট হয়। তো উই ওয়ার্ক উইথ দ্যাট ল্যাবরেটরি অলসো। এবার জার্মানস আর গুড টেকনিশিয়ানস, আমরা বাইরের ল্যাবেও পাঠাই অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ারমেন্ট, উই আর দ্য টেলার। এবার দাঁত কোথা থেকে বানানো হবে দ্যাট অলসো উই গাইড ইউ, বাট যেটা যার জন্য রিকোয়ারমেন্ট, হয়তো একটা সেলিব্রিটির রিকোয়ারমেন্ট আর একটা 50 years old কারোর রিকোয়ারমেন্ট ইজ নট সেম, সো সেখানে ল্যাব চেঞ্জেস। সো এইভাবে ভিনিয়ার্স আসে, অ্যান্ড ওয়ান্স অ্যাপ্রুভড বাই বোথ অফ দ্য থিংস, হয়তো পেশেন্টের পছন্দ হলো, আমার পছন্দ হলো না, আমার পছন্দ হলো, পেশেন্টের পছন্দ হলো না, সেগুলো করে উই পেস্ট ইট অ্যান্ড দিস ইজ পার্মানেন্ট। অ্যান্ড ডিজিটাল স্মাইল ডিজাইনিং এর ক্ষেত্রে ওই ওয়াও স্মাইল, ওই যে কার্ভেচার যেটা তুমি চাইছো বা যেটা তুমি শুনতে চাইছো, একদম পিকচার পারফেক্ট, সেইটাই কিন্তু দেওয়া হয়। বাট there are 2-3 types of smiles. One is aesthetic smiles, one is cosmetic smiles, and আরেকটা হচ্ছে আমরা সেলিব্রিটিদের যেটা চাই সেটা হচ্ছে অ্যাট্রাকটিভ স্মাইলস। এই অ্যাট্রাকটিভ স্মাইলস কেন দেওয়া হয় সেলিব্রিটির ক্ষেত্রে? বিকজ there is a signature smile, যাতে ওই ভ্যালুটা যাতে মানে রিকল হয়। সেলিব্রিটিদের ক্ষেত্রে এই ধরনের স্মাইলই দেওয়া হয়, যাতে কি হয় যাতে তোমার বারবার রিকল হয় বা বারবার মনে থাকে। তো সেলিব্রিটির ক্ষেত্রে সেভাবে ডিজাইন হয়। আর এস্থেটিক হলো হচ্ছে টু লুক গুড, যেটা আছে সেটাকে টু লুক গুড মিনিমাম চেঞ্জেস দিয়ে। আর কসমেটিক স্মাইল হলো যেখানে আমরা পুরো হোয়াইট করতে চাইছি, তোমার ভালো নয় কিন্তু তুমি তার থেকে আরো ভালো কিছু করতে চাইছো, বা সাদা করতে চাইছো, শেপ করতে চাইছো, আদার থিংস করতে চাইছো। ওয়্যারএজ এগুলো না করলেও মিনিমাম কিছু টাচ আপস দিয়েও কিন্তু স্মাইলকে এনহ্যান্স করা যায় এবং সম্ভব, এবং করা হচ্ছে রেগুলার বেসিসে। আচ্ছা, তুমি আমাকে বলো, আমি যদি চাই এরকম একটা স্মাইল ডিজাইন করব যেটা একদম পিকচার পারফেক্ট হবে না, যাতে হবে না, না একটু ন্যাচারাল লাগবে আগে, তো সেইজন্যই সার্টেন মানে সেগুলো সব সম্ভব। এগুলো তো আজকে তোমার, এটা আমি চুজ করব, আমি এক্স্যাক্টলি মানে কি, এটা তো ডিজিটালি যখন দেখিয়ে নেওয়া হয়, চুজ করবো মানে হয়তো তোমার এটা বলেছে না এটা বেশি ভালো, বেশি অত্যধিক ভালো হয়ে যায়, একটু খুঁত থাকলে ন্যাচারাল লাগবে। অল দোজ থিংস ইজ পসিবল। আজকের ডেটে দিস থিংস আর পসিবল। তুমি তোমার কথা বলছো, আমাদের যে সিনিয়র সিটিজেন পেশেন্টস আছে দে অলসো ডিমান্ড এস্থেটিক্স। আজকের ডেটে 60-65 দে হ্যাভ ফটোগ্রাফস, এটা দেখো এরকম চাই, আমার এরকম ছিল। তো এগুলো কতটা এক্সপেন্সিভ, এবং এগুলো একটা ডেঞ্চারেও আমরা এস্থেটিক্স। দেখো একটা মানুষ এত বছর বাদে ডেঞ্চার করাচ্ছে বা কিছু করাচ্ছে, সে যদি বলে একটা গজদাঁত করে দাও, তো আমার কি গজদাঁত করে দিতে পারবে? তুমি বললে হ্যাঁ, অফকোর্স করে দিতে পারবো, মানে আমি একটা গজদাঁত করাতে পারবো। হ্যাঁ, তুমি কেন চাইবে? মানে দেখো, গজদাঁত তুমি চাইলে তো সেখানে তো ফুড ট্র্যাপস হবে, আদার থিংস হবে, মেনটেন করা পসিবল হবে না। বাট একটা ডেঞ্চারের একটা গজদাঁত বা একটা এবড়ো খেবড়ো দাঁত, আমারটা এরকম ছিল বা আমারটা বড় সাইজ ছিল, ছোট সাইজ ছিল, না এবড়ো খেবড়ো দাঁত বলছি না, গজদাঁত ব্যাপারটার অদ্ভুত অ্যাপিল আছে।
ওরে বাবা, ওই সাংঘাতিক! এই গজদাঁত তাহলে বানানো সম্ভব? লাকি বলে, অনেকে ডায়াস্টেমা রেখে দেয় দুটো দাঁতের মাঝখানে না হ্যাঁ। ফাঁক রেখে দেয়, যারা রাখে। অনেক পেশেন্টস আমরা পাই যে এটা করিয়ে নিন, এটা ভাল লাগছে না, বললো লাকি, হুম, মানে বেশি পয়সা আসে হুম। ওটা থাকলে। আমাদেরই একজন ইউনিট মেম্বার আছে গোপাল বলে, সেই এমন একটি মেয়েকে খুঁজছে যার গজদাঁত আছে, তবে ও তাকে প্রপোজ করবে। আচ্ছা, আমি দেখে দেবো তাহলে। এই বিনির ব্যাপারটা কতটা এক্সপেন্সিভ? সি, এনি কসমেটিক প্রসিজার ইজ এক্সপেন্সিভ। হ্যাঁ, এখানে দেয়ার আর আদার অল্টারনেটিভস করা যায়, বাট এই কসমেটিক প্রসিজার্স আর ট্রুলি এক্সপেন্সিভ। এখানে আমরা ট্রাই করি রিডিউস করার জন্য, তখন হচ্ছে আমরা কি হয়, হয়তো ম্যাটেরিয়াল চেঞ্জ হয়ে যায়, যখন যে এক্সপেন্সটা কিভাবে ডিপেন্ড করে, যখন ম্যাটেরিয়াল চেঞ্জ হয়ে যায়, যখন ল্যাবরেটরিজ চেঞ্জ হয়ে যায়, তখন ডেফিনেটলি এক্সপেন্সগুলোকে ডাউন করা যায়। এবার অ্যাডিশনাল কোনো প্রসিজার লাগছে না, তখন হয়তো দেখা গেল যে দাঁত সব ঠিক আছে, গামসের কালার কালো। তো উই হ্যাভ টু লুক বোথ পিঙ্ক অ্যান্ড হোয়াইট। সো সেখানে গামসের কালার কালো, হ্যাঁ, তো সেখানে হয়তো আমাদের ডিপিগমেন্টেশন করতে হচ্ছে, যেখানে আমরা পিঙ্ক কালার করে দিচ্ছি, লেজার দিয়ে ডিপিগমেন্টেশন করা যায়। তো দিস অ্যাডস অনস টু ইয়োর ট্রিটমেন্ট কস্ট ডেফিনেটলি। এবার তুমি সাদা মোটামুটি কত একটা বেসিক ব্র্যাকেট দিতেই হবে? সেই স্মাইল ডিজাইনিং ভিনিয়ার্স, যেগুলো ভালো ভালো ভিনিয়ার্স, অ্যাপ্রক্সিমেটলি 8 to 12,000 এর মধ্যে ভ্যারি করে, ফ্রম ডেন্টিস্ট টু ডেন্টিস্ট অ্যান্ড ল্যাব টু ল্যাব। মানে দিস ইজ আ ওয়াইড রেঞ্জ, আমি বললাম। 8 থেকে 12,000, হ্যাঁ, পার ভিনিয়ার্স। একটু প্লাস মাইনাস হ্যাঁ, ধরে নিয়ে চলতে পারে, per কিন্তু ইটস vineyard. পসিবল। It's একবার possible. করলে কতদিন থাকে? See, it should be lifetime এমনিতে বলি, but labs gives you a 10 years to 15 years ka warranty. If আচ্ছা। something happens, so they will replace it. রিপ্লেস ইট? হ্যাঁ, yeah, Good. replace it. But তোমাকে আসতে হবে তো, ওই চেয়ারে বসতে হবে। ওইটাই তো ভয়ের সব। হ্যাঁ, ওইটাই ভয়। দাঁতের রং দেখে কি আমাদের হেলথ কিরকম সেটা ডিটারমাইন করা যায়, মানে বলা যায়, আন্দাজ করা যায়? হ্যাঁ, ডেফিনেটলি দাঁতের রং যদি হলুদ থাকে বা প্লাটার থাকে, তো ডেফিনেটলি তোমার লাইফস্টাইল, তোমার কিভাবে তুমি মেনটেন করছো, মেনটেন্যান্স, সেগুলো দেখা যায়। দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট ইজ আওয়ার ওরাল হেলথ বা ওরাল ক্যাভিটি ইজ দ্য মেন গেটওয়ে অফ ইয়োর হোল সিস্টেম। লোকে ডেফিনেটলি একটা রুট ক্যানাল বা একটা গামের তলায় ইনফেকশন বা একটা দাঁতের তলায় ইনফেকশন থেকে, ইফ দিস ইনফেকশন স্প্রেডস ইনটু দ্য সিস্টেম বা সিস্টেমিক হেলথে, এটা দ্যাট ক্যান লিড টু হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক? ইয়েস, ব্যাকটেরিয়া যখন হোল ব্লাড স্ট্রিমে চলে যায়, দ্যাট লিডস টু আ কন্ডিশন কল ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস, তো which can lead to death. ঠিক আছে, সো হার্ট অ্যাটাক হতে পারে। ব্লাড স্ট্রিমে যদি ফ্লো হয়ে যায়, ইট ক্যান, সাম ব্যাকটেরিয়াস ক্যান লিড টু অ্যালঝিমাস। হ্যাঁ, সো ব্লাড স্ট্রিমে যদি জিনিস চলে যায়, ব্যাকটেরিয়া চলে যায়, দ্যাট ক্যান লিড টু গাট প্রবলেম অলসো। সো হোল সিস্টেমিক condition is the oral cavity is the gateway to all systems. ঠিক ঠিক। It can lead to premature baby also. Premature? Yes, your dental বা oral health is so important. আজকে I am the person, মুখের কন্ডিশন দেখে we can diagnose diabetic person. Many senior citizen এসে, দাদা টেস্ট, কাকু আপনি টেস্ট করিয়েছেন? আমি ডায়াবেটিক না। How do you know? Get a diabetic test done. Yes, diabetic, 100% diabetic. সেটা কি করে বলবো? আমরা মুখের কন্ডিশন দেখে বুঝতে পারি, বিভিন্ন কন্ডিশনস, ওরাল ক্যাভিটি দেখে বুঝতে পারি ডায়াবেটিক। মেনি অফ পেশেন্টস আমরা রেকমেন্ড করি যে আপনি টেস্ট করান। আমি ডায়াবেটিক নয়, বাট টেস্ট করালে ধরা পড়ছে। HbA1c পার্সেন্টেজ হয়, যেটা 3 মান্থসে ভ্যালু দেয়। তো দেয়ার আর লট অফ পেশেন্টস যাদের ডায়াবেটিক আমরা ধরে দিই, বা ডায়াবেটিক ইজ আ ভাইস ভার্সা টু ইয়োর ওরাল ক্যাভিটি। মানে ডায়াবেটিক বেশি থাকলে যেরকম ওরাল ক্যাভিটি খারাপ হবে, ওরাল ক্যাভিটি খারাপ হলেও কিন্তু ডায়াবেটিক হবে। সো ইটস আ ভিসিয়াস সাইকেল। হ্যাঁ, সো প্রবলেম ইজ দেয়ার ইজ ইন্টার ডোমেন, আমাদের ডাক্তারদের তো কোনো ইউনিটি নেই, দ্যাট ইজ দ্য বেসিক প্রবলেম। অন্য ডাক্তাররাও তো অন্য, মানে হ্যাঁ, ডেন্টিস্ট তো একটু নেগলেক্টেড পার্ট অলওয়েজ। আমাদের গলার তার দিকে তো স্টেথোস্কোপ নেই। So dentists are the most neglected part of the society. This is a bad part. আজকে ডায়াবেটিক পেশেন্ট, আমরা যেরকম ডায়াবেটিক ডাক্তারের কাছে রেফার করছি, উল্টোটা কিন্তু কোনোদিন হয় না। ডায়াবেটিক ডাক্তার কোনোদিন কিন্তু বলে না যে আপনার দাঁতটা একবার চেক করিয়ে নেবেন। হ্যাঁ, চোখের ডাক্তাররা বলে,
অপারেশনের আগে একবার দেখিয়ে নেবেন ডাক, ইএনটিরাও ইএনটিরা বলে। বাট কোনো জেনারেল ডাক্তাররা কোনোদিন আমি শুনিনি যে আমার কাছে রেফার হয়েছে যে ডাক্তার দেখিয়ে আসবে। উল্টো কাটতে কিন্তু কেউ পেছনে দাঁড়ায় না, হ্যাঁ, মানে নিজেরটা হলেই হলো, এরকম সিচুয়েশন তো ইজ অলওয়েজ দেয়ার। ডায়াবেটিক পেশেন্টসের আমি রেফার করছি, আমার ইমপ্লান্ট পেশেন্ট ডায়াবেটিক কমিয়ে আনতে রেফার করছি, সেখানে গিয়ে উনি 15,000 টাকার ইঞ্জেকশন বেচে দিচ্ছেন, কিন্তু এটা বলছেন আবার উল্টোটা বলে দিচ্ছেন কি ইমপ্লান্ট করাবেন না, আপনি মরে যেতে পারেন সেপসিস হয়ে। আরে ড্যাম, ইউর পেশেন্ট ইজ এত ডায়াবেটিক সিন্স লং আপনার আন্ডারে আছে, অ্যান্ড আপনি ডায়াবেটিক কন্ট্রোল করতে পারছেন না, বাট এটা বলে দিচ্ছেন যে ইমপ্লান্ট করাবেন না, আপনি সেপসিসে মরে যাবেন। মানে ওই কাটার জন্য তো সবাই রেডি। হ্যাঁ, এবার সবাই জ্ঞান তো দেখছো ইউটিউব অ্যান্ড চ্যানেলস অ্যান্ড সবাই জ্ঞান দিচ্ছে। ডেন্টিস্ট ইজ এমন ডোমেন যেখানে তুমি ওষুধ দিয়ে ঠিক করতে পারো না। পিপল আর অলসো গোয়িং টু জেনারেল ফিজিশিয়ানস অ্যান্ড টেকিং ট্যাবলেটস, ওভার দ্য কাউন্টার ট্যাবলেটস, এগুলো তো আছেই। মুখের আলসারের ট্যাবলেট অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে, আলসারের মাউথওয়াশ দিয়ে দিচ্ছে। জেনারেল ফিজিশিয়ান নিজের টাকাটা নিয়ে নিল, ফিসটা নিয়ে নিল, এজিশন দিয়ে দিল, কিন্তু একবার বললো না যে পাড়ার ডেন্টিস্টকে গিয়ে দেখিয়ে নি। শার্প টুথ হয়ে লোকের অন্য কিছু হয়ে যাচ্ছে, সে সেখানে অ্যান্টিবায়োটিকও চালিয়ে দিল, সে সেখানে আলসারের মেডিসিনও দিয়ে দিল, সব কিছু দিয়ে দিল, নিজের ফিস হয়ে গেল, কিন্তু একবার ভদ্রতার খাতিরেও রেকমেন্ড করলো না যে পাড়ার ডেন্টিস্টটাকে দেখিয়ে নিন বা কাউকে দেখিয়ে নিন। তো দিস ইজ দ্য পার্ট অফ দ্য সোসাইটি। এনি গাইন্যাক অলসো ডাজেন্ট। পরশুদিনের কথা আমার বলছি, পেশেন্ট, আমার নোন পেশেন্ট রেফার্ড, ওনার বৌমার ক্ষেত্রে হয়েছে, রেফার্ড টু এস ব্যথায় কাতরাচ্ছে, 3 months 4 months প্রেগনেন্ট, চেক আপ হয়নি, আই কান্ট ডু আ রুট ক্যানাল, আমার জন্য 2 মিনিটের প্রসিজার, বাট আই কান্ট ইনজেক্ট। কেন? কেন কি কোনো প্রি চেক আপ হয়নি? নেভার আ গাইন্যাক টোল্ড টু গেট আ চেক আপ ডান। আমরা তো ডেন্টিস্টরা তো মোস্ট নেগলেক্টেড পার্ট অফ দ্য সোসাইটি। ডাক্তারই নয়, রাদার যখন ইমার্জেন্সি হবে ডেন্টাল চেয়ারে তখন ডাক্তারই বাঁচাবে। We are trained to do CPR and other things. Not only dentist, my whole staff is trained to do that. শপিং মলে কিছু হলে তো মাই স্টাফ যদি একটা থাকে সে কিন্তু সিপিআর দিতে পারবে, আমার স্টাফ। শপিং মলে হোক, ট্রেনে হোক, বাসে হোক, হোয়াট এভার ইজ দ্য কন্ডিশন, মাই স্টাফ ইজ ট্রেন টু ডু আ সিপিআর, বা আই এম তো ট্রেন, ডেফিনেটলি মাই স্টাফ ইজ অলসো ট্রেন। এবার প্রবলেম হচ্ছে যে গাইন্যাক্স আর নেভার, মানে রেফার কোনোদিন করবে না যে ডেন্টাল চেক আপ ইজ সো ইম্পর্টেন্ট। একটা মানুষ যদি যেরকম গাইন্যাকের আগে যেরকম বাকি টেস্ট হয়, বা সাপোজ আমাদের ব্লাড টেস্ট যেগুলো হয়, সেখানে যেরকম হিমোগ্লোবিন টেস্ট বা আদার টেস্ট যেগুলো আছে, তো সেখানে থ্যালাসেমিয়া মোস্ট নেগলেক্টেড পার্ট। আমরা রোটারি ক্লাব থেকে এবছরে থ্যালাসেমিয়া ইজ আওয়ার প্রজেক্ট। সো থ্যালাসেমিয়া টেস্ট কোথায় রেকমেন্ডেশন হয়? উই হ্যাভ টু এডুকেট দ্য সোসাইটি যে ডেন্টিস্টের কাছে যাওয়াটাও ইম্পর্টেন্ট প্রি প্রেগনেন্সি। মানে ইটস আ অ্যাপিল দ্যাট if somebody is planning for pregnancy, they should visit a dentist also, because your wife is not going to মানে যদি কোনো প্রবলেম হয়ে যায় নেক্সট 1 বছরে কোনো ডেন্টিস্ট হাত লাগাতে পারবে না। নট অনলি দ্যাট, তারপরে পোস্ট পার্টাম বেবি হয়ে যাওয়ার পরও তো তুমি ল্যাকটেশন থাকবে, অ্যান্টিবায়োটিক দিতে পারবে না, তো করবেটা কি? অ্যান্টিবায়োটিক দিতে পারবে না, কাজ করতে পারবে না, তো হবেটা মানে হাউ ডু ইউ সলভ? ব্যথা হচ্ছে বলুন, এটাই তো স্টেটমেন্ট। মানে দিস ইজ দ্য পার্ট অফ দ্য গেম। আজকে একটা গাইন্যাক কি লিখে দেবে যে ফিট ফর রুট ক্যানাল? তো হু উইল টেক দ্য রিস্ক? আমি করে আমি জেলে যাই তারপরে? সো সামটাইম হিউম্যানিটারি গ্রাউন্ড, বললাম তো আমার নিজের পেশেন্ট এসে কাতরাচ্ছে, তো আই হ্যাভ টু ডু হয়তো হিউম্যানিটারি, আমার জন্য 2 মিনিটের প্রসিজার, বাট 19-20 হলে কিন্তু আমাকেই জেলে যেতে হবে না, তখন তো সেই সেম পেশেন্ট উইল গো এগেনস্ট মি। সো দিস ইজ আ পার্ট অফ দ্য গেম। তো এটা তো কোনোদিনই হয় না। ভ্যারাজ আমাদের কার্ডিওলজিস্টরাও লিখে দেয় না যেরকম ব্লাড থিনার বন্ধ করার জন্য কোনো প্রসিজার হবে, তো ব্লাড থিনার বন্ধ করার জন্য কার্ডিওলজিস্ট উইল নেভার রাইট। সামটাইমস দে রাইট, সামটাইম সিনিয়র কার্ডিওলজিস্ট ডু রাইট, সামটাইমস দে ডোন্ট রাইট। করাবেন না? আরে দাঁত তুলতে হবে রে ভাই, দাঁত তুলছে, ব্যথায় কাতরাচ্ছে, দাঁত করাবেন না মানে ব্লাড থিনার বন্ধ করলে? There are two school of thoughts from cardiologist বা blood thinner point of view. There are two school of thoughts. এক হচ্ছে যে ব্লাড থিনার বন্ধ করলে ডেফিনেটলি ইউ আর কম্প্রোমাইজিং ইউর হার্ট, বা এখানে ব্লাড থিনার না বন্ধ করলে যদি একটা মাইনার প্রসিজার হয়, এনি ডেন্টিস্ট বা এনি সার্জন ইজ এবল টু স্টপ দ্য ব্লিডিং লোকালি। সেটা তো যে কোনো ডেন্টিস্ট বা যে কোনো সার্জন ইজ ক্যাপেবল অফ ডুইং
দ্যাট প্রসিজার। আজকে আমার কাছে কালকে একটা পেশেন্ট এসছে, স্কেলিং করা হয়নি। তো আমি বললাম যে কেন করাননি স্কেলিং? না, আমাকে কার্ডিওলজি ডাক্তারবাবু কনসেন্ট দেয়নি। আচ্ছা, কার্ডিওলজি তো ডেন্টিস্ট দেখিয়েছেন? হ্যাঁ, ডেন্টিস্ট দেখিয়েছি। ডেন্টিস্ট বলেছিল যে ব্লাড থিনার বন্ধ করতে। তো কেন করেননি? না, ডেন্টিস্ট বলেছিল। এবার কি প্রসিজার, স্কেলিং এর জন্য হয়তো বেয়ার মিনিমাম ব্লিডিং হবে, সেটার জন্য ব্লাড থিনার বন্ধ করার তো প্রয়োজনই নেই, লোকালি বন্ধ করে দিতে পারবে। সো দেয়ার ইজ নো কমিউনিকেশন। বেসিক্যালি কার্ডিওলজিস্টও কিছু বুঝলো না, আর সেও বলে দিল যে ব্লাড থিনার বন্ধ করে আসুন। ডেন্টিস্টও হয়তো সেরকম ইকুইপ নয় বা নলেজেবল নয়, সেও বললো যে, তো আলটিমেটলি পেশেন্টই ইয়ে করলো, পেশেন্টই সাফার করলো। তার কিন্তু স্কেলিং হয়নি, তার কার্ডিয়াক আছে, আমি মানছি ব্লাড থিনার বন্ধ করার দরকার ছিল না, বাট তার স্কেলিংটা তো হলো না, তার তো দাঁতগুলো তো 12টা বেজে গেল এবার অ্যাট দিস স্টেজ যেখানে। এবং এরকম ডে বিফোর ইয়েস্টারডে উই গট আ পেশেন্ট ফ্রম দুর্গাপুর। 4-5 বছর আগে অপারেশন হয়েছে আমাদের বড় নামী হসপিটালসগুলোতে। পেশেন্ট 30খানা ডেন্টিস্ট দেখিয়ে নিয়েছে। কি হচ্ছে, ওনার জটা বেঁকে যাচ্ছে, একটু আস্তে হালকা বেঁচে যাচ্ছে। ভদ্রমহিলা বর্ধমান থেকে এসেছিলেন, বেঁকে যাচ্ছে, বাট 30খানা ডেন্টিস্ট, 30 দ্যাটস আ হাইট স্পিয়ার, 30 অ্যান্ড ভেরি শেমফুল। তুমি সৌরভ, আই ওয়াজ অলসো স্টান্ট যে মানে হাউ কাম 30 অ্যান্ড 30-র পরেও, মানে আই ওয়াজ 31st, আমরা যখন দেখলাম উল্টিয়ে যে কি প্রবলেম অ্যান্ড ওয়াই দিস ইজ হ্যাপেনিং অ্যান্ড হোয়াট ইজ দ্য থিং। তো ওনার কন্ডাইল ফ্র্যাকচার আছে এইখানে না, একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল 6 বছর আগে, অপারেশন হয়েছে, এইখানে ফ্র্যাকচার হয়ে গেছিলো, এখানে একটা ফ্র্যাকচার আছে, এখানে একটা ফ্র্যাকচার আছে। তো এই ফ্র্যাকচারটা দ্যাট সার্জন হ্যাভ ডান আ ক্লিপিং অ্যান্ড অল, এটা ডান, দ্য পেশেন্ট নোজ। এবার জ ডেভিয়েট হয়ে যাচ্ছে, ও বাবা, ঠিক আছে, জ ডেভিয়েট হয়ে যাচ্ছে। তো নাও দ্য সার্জন ইজ নেগলেক্টিং, যা হয় হ্যান ত্যান। তো আমি যখন দেখলাম যে এখানে ফ্র্যাকচার, তখন আমি টোল্ড কি ম্যাডাম এখানে যে ফ্র্যাকচারটা আছে সেই কারণে এটা জটা ডেভিয়েট হয়ে যাচ্ছে, এবং কলকাতায় হু ইজ দ্য বেস্ট পারসন টু ডু, আই উইল সাজেস্ট ইউ, বাট দিস ইজ ডিউ টু দিস ফ্র্যাকচার, নট দিস ফ্র্যাকচার। উনি আকাশ থেকে বললেন, উনি বললেন এখানে ফ্র্যাকচার আছে, আমি জানি না। হ্যাঁ, 30টা ডাক্তার দেখানোর পর উনি এক্সরে করলেই তো দেখতে পাচ্ছি। এক্সরে তো করাই হয়েছে ডেফিনেটলি। নোবডি টোল্ড হার দ্যাট দেয়ার ইজ আ সেকেন্ড ফ্র্যাকচার হিয়ার ইন দ্য ইয়ে। কেউ বলছে আপনি বটক্স করিয়ে নিন, কেউ বলছে আপনি এটা সোজা হবে না, আপনার তো বয়স হয়ে গেছে, কেউ বলছে সেকেন্ড সার্জারি করিয়ে নিন। ওটা এমন একটা কমপ্লেক্স জায়গায় ফ্র্যাকচার আছে যে ইউ নিড আ জয়েন্ট কাইন্ড অফ রিপ্লেসমেন্ট, সেটা অ্যাকসেপ্টেবল। বাট উনি জানেনই না 30টা ডাক্তার দেখানোর পর, এই তো আমাদের মেডিকেল ফ্যাসিলিটির অবস্থা, উনি জানেনই না সেকেন্ড। তারপরে তো মানুষের বিতৃষ্ণা আসবেই, সেই জন্য তো মানুষ মাইগ্রেট হয়ে চলে যাচ্ছে সাউথ ইন্ডিয়া অ্যান্ড আদার থিংস। লাস্ট সেগমেন্ট একদম এইটার করে একটু আমায় বোঝাও, এই যে রুট কানাল, এই রুট কানাল ব্যাপারটা কি? রুট কানাল দেখো, বেসিক্যালি এনি ক্যাভিটি, রুট কানালটা হচ্ছে কমপ্লেক্স প্রসিজার। এবার তোমরা যেটা বলো ডেন্টিস্ট আর এক্সপেন্সিভ, সি ডেন্টিস্ট আর নট এক্সপেন্সিভ। ফার্স্ট অফ অল ইয়োর নেগলেক্ট ইজ এক্সপেন্সিভ। হোয়াই? একটা ক্যাভিটি যখন স্মল স্টেজে থাকে, তখন একটা জিনিসকে, ক্যাভিটিটাকে ফিল করে, হোয়াট উই ডু, ক্যাভিটি ফিল করে ফিলিং করে দিলাম। সেকেন্ড স্টেজে ধরো আরো বড় ক্যাভিটি আছে, তখন আমরা ওই ক্যাভিটিটাকে বার করে উই ডু ইট উইথ ডিফারেন্ট মেটেরিয়াল। ইয়োর ট্রিটমেন্ট চার্জেস ইজ এক্স, রাইট? এবার আরো অ্যাগ্রেসিভ স্টেজে গেল, যেখানে নার্ভ টাচ হয়ে গেল, সেখানে কিন্তু তোমার ভেতরে প্যাথোলজি হয়ে গেল, সেখানে আমাদের রুট ক্যানালস করতে হচ্ছে। রুট ক্যানাল মানে হচ্ছে ওই নার্ভকে ক্লিন করে, ভালো করে অ্যাসেসিভস করে, ফিলিং করে, দাঁতের উপরে ক্যাপ করে দেওয়া, এটা রুট ক্যানাল অ্যান্ড ক্রাউনিং এর প্রসিজার। ইয়োর ট্রিটমেন্ট চার্জেস বিকাম 10x, বিকজ তুমি 1 বছর পরে এলে, ক্যাভিটি স্টেজে এলে না, তুমি রুট ক্যানালের স্টেজে এলে, 10x। এবার রুট ক্যানাল, সাপোজ রুট ক্যানালের স্টেজেও এলে না, দাঁত তুলে ফেলতে হলো, ডেন্টিস্ট ডাজ দ্য ইমপ্লান্ট, your treatment charges become 30x. So why am I responsible? Your neglect is responsible. So dentists are not expensive, neglect is. So root canal basically একটা প্রসিজার, যেখানে দন্তক্ষয়টা যদি নার্ভকে টাচ করে যায়, নার্ভের তলায় যদি প্যাথোলজি হয়ে যায়, সেখানে আমরা ওটা রুট ক্যানালস করি। এখনকার দিনে আমরা সিঙ্গেল সিটিং রুট ক্যানাল করি। সিঙ্গেল সিটিং রুট ক্যানাল, হোয়াইট জোনে আমি যাচ্ছি।
একটা ডাক্তার হুম। যদি 3 সিটিং এ রুট ক্যানাল করতে পারে, হুম। তার কাছে যদি সময় থাকে, সে কেন সিঙ্গেল সিটিং করতে পারবে না? ৩ বার আসছো যাচ্ছ মানে হচ্ছে তো আমার তো ৩ টে গ্লাভস ক্ষতি হচ্ছে। আর দ্বিতীয় হচ্ছে যে অ্যাসেপসিস আমি বারবার খুলছি, বারবার স্যালাইভা যাচ্ছে, বারবার কন্টামিনেট হচ্ছে। দেয়ার ইজ আ চান্সেস অফ মোর ইনফেকশন দেন রাদার দেন ডুইং ইট আইসোলেটেড অ্যান্ড ডুইং ইট ইন আ সিঙ্গেল সিটিং। ইফ পসিবল, যদি খুব বড় প্যাথোলজি ইনফেকশন না থাকে, আমি রেগুলারলি বেসিস ডুইং ইট ইন আ সিঙ্গেল সিটিং রুট ক্যানাল। আচ্ছা। হ্যাঁ, প্রবলেম হচ্ছে যে আমার যদি ভয় থাকে যে সিঙ্গেল সিটিং এ তুমি পুরো পয়সাটা দিতে পারবে কি দেবে না, তখনই মাল্টি সিটিং হয়। আদারওয়াইজ মাল্টি আচ্ছা। সিটিং হয় না। সিঙ্গেল সিটিং এ মানে মাল্টি সিটিং এর সঙ্গে কি মানে এই এতটা পেশেন্ট নিতে পারবে না বা হাঁ করে থাকতে পারবে না, এটার কোনো কারণ আছে? না, এতটা হাঁ করে থাকতে পারবে না। ডেফিনিটলি যদি হাঁ করে থাকতে পারে তো দেন উই ক্যান ডু না। অ্যাটলিস্ট অ্যান্টেরিয়র ফ্রন্ট টুথ এইসব সেকশনে যেখানে টাইম ডেন্টিস্টের কম লাগে, দ্যাট ডিপেন্ডস অন দ্য এক্সপার্টাইজ অলসো। বাট আমরা রেগুলার বেসিসে রুট ক্যানাল সিঙ্গেল সিটিং করছি অ্যান্ড সেখানে ডেফিনেটলি পেনলেস ভাবে করছি। হাউ পেনলেস? আচ্ছা। আমি চাইছি যে তুমি আমার পেশেন্টটা হও, কিন্তু পেনলেস মানে হচ্ছে আমরা যে ইনজেকশনস যেগুলো দেওয়া হয় সেগুলো আর্টিকেন বলে একটা স্পেশালাইজড নিডলস হয়। সেখানে আমরা কি করছি, সেই ডাক্তারের কাছে টাইম নেই। প্রবলেম হচ্ছে এখানে। উই ইউজ প্রি অ্যানাস্থেটিক জেলস অ্যান্ড স্প্রেস, যাতে জায়গাটা হয়ে গেল। তারপরে যে নিডলসগুলো ইউজ করা হয়, তুমি যদি পাতি ৫ টাকার নিডল ইউজ করো, মোটা ধেবড়া সুচ, হুম। তো তাতে ব্যথা হবেই। সো ইউ আর ডুইং ইট গুড নিডলস, যেখানে ডাক্তার আস্তে আস্তে করে ইনজেকশন দিচ্ছে। আমি যেগুলো আগে বললাম তোমাকে, অডিও অ্যানালজেসিয়া, ইউ আর কাম, ইউ আর কনফিডেন্ট অন দ্য ডক্টর, ইউ আর নট হাইপারটেনসিভ। সেখানে ডাক্তার আস্তে আস্তে করে ইনজেকশনটা দিচ্ছে। তারপরে ওই কনসিয়াস সিডেশনে যদি নাইট্রাস অক্সাইড ২ প্যাক খাওয়ার মতন, হুইস্কি খাওয়ার মতন হয়, হুম। তো সেরকম যদি কন্ডিশনসে ইফ ইউ ডু দ্যাট অ্যান্ড ওয়ান্স অ্যানাস্থেসিয়া যদি অ্যাচিভ করে যাওয়া হয়, তারপরে ইউ হ্যাভ টু জাস্ট ওপেন ইউর মাউথ। হ্যাঁ, তো তার জন্য কিছু ইনস্ট্রুমেন্টস ডেফিনেটলি লাগে। সাপোজ এন্ডোমোটরস, অ্যাপেক্স লোকেটরস, হুম। ম্যাগনিফিকেশনের জন্য আমাদের মাইক্রোস্কোপ, লুপস হুম। এগুলো লাগে। কেন ইটস আ ব্লাইন্ড প্রসিজার আফটার অল। হুম। সো এগুলো করলে রুট ক্যানালস, সি ম্যাটেরিয়াল সায়েন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ডেন্টিস্ট্রি। তো ওই আবার ওই চাইনা এসে যায় মাঝখানে। হুম। তো চাইনা না এলে কিন্তু আদার মেটেরিয়ালস, গুড কোয়ালিটি মেটেরিয়ালস আর কস্টলি। আচ্ছা, ক্রাউনিং যে তোমরা করো, আমি এটা শুনে এসছি বলে বলছি। ক্রাউনিং নাকি অনেক রকম হয়, তার মধ্যে একটা মেটাল ক্রাউনিং করে আর একটা সেরামিক ক্রাউনিং করে। সেরামিক ক্রাউনিং এর দাম গোল্ডও বেশি। করে, হ্যাঁ, গোল্ডও করে। হ্যাঁ, শুধু সোনার দাঁত আগে নিয়ে এলে করে দেবো। না, তুমি আমাকে বলো, মানে এই মানে যে তোমারটা রেখে নেবো, আমারটা স্টিল ক্রাউনিং এর বা এই মেটাল ক্রাউনের দাম কম, সেরামিক ক্রাউনের দাম বেশি? এরকম কিছু নয়। ইটস দেখো, সেরামিক ক্রাউন আর মেটাল ক্রাউনের মধ্যে হুম। আমার খাটনি তো সেম। তো দামটা কম বেশি হয় কি করে? মেটেরিয়ালে হয়তো বেশি ফার্ক পড়ে না। হুম। এবার কোন ল্যাব থেকে বানানো হচ্ছে, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। নাওয়াডেজ পেছনের দাঁতের ক্ষেত্রে আমরা রেকমেন্ড করি ক্যাড-ক্যাম ক্রাউনস। কি? ক্যাড-ক্যাম ক্রাউনস মানে কম্পিউটার এডেড ডিজাইনিং আচ্ছা। অ্যান্ড কম্পিউটার এডেড মিলিং। যেরকম প্রিন্টিং হয় আমাদের, ছবি প্রিন্টিং বা পেপার প্রিন্টিং, তুমি ক্লিক করলে প্রিন্ট হবে, সেরকমই এখানে ডিজাইন করে কম্পিউটার এডেড ডিজাইনিং হবে, ক্লিক হ্যাঁ। করবে, কম্পিউটার এডেড মিলিং হবে। সো বুঝতে পেরেছি। দেয়ার ইজ আ মেটেরিয়াল কল্ড, মানে ক্যাড-ক্যামের যে মেটেরিয়ালটা, সেখানে আমরা ওই মেথডে মোর প্রিসাইজ, লাইটার ইন ওয়েট, হুম। অ্যান্ড ডেফিনেটলি সেই জন্য ল্যাব গিভস ইউ আ 10 to 15 ইয়ার্সের ওয়ারেন্টি কার্ড। হুম। হ্যাঁ, অ্যান্ড ওপরে ওই ওটা বসে ওটার ওপরে সেরামিকের লেয়ার থাকে টু আচ্ছা। কাস্টমাইজড অ্যাকর্ডিং টু ইউর কালার। হুম। সো এখনকার দিনে থিংস আর ভেরি মডার্ন অ্যান্ড এবার সেরামিকের দাঁতরে ইজ মোর এমআরআই ফ্রেন্ডলি বলতে পারো। তাতে আমাদের যে প্রিপারেশনসগুলো করতে হয় সেটা বেয়ার মিনিমাম থাকে। আচ্ছা। And definitely if you can afford, ceramic is recommended for your front tooth also. Front tooth বলতে যেখানে aesthetics involved, পেছনের ক্ষেত্রে আমরা ব্রাক্সির বলে একটা ব্র্যান্ড আছে, ওটা ইউজ করি। whereas সামনের ক্ষেত্রে আমরা অল সেরামিক ক্রাউনসই রেকমেন্ড করি বিকজ অফ দ্য ট্রান্সলুসেন্সি ফ্যাক্টর। আচ্ছা। সামনের দাঁতে আমাদের ন্যাচারাল টুথে কিন্তু লাইট পাস হয়। হুম। যদি তুমি দেখো ন্যাচারাল টুথে লাইট পাস হয়। হুম। সো সেরামিক টুথেও কিন্তু লাইট পাস হয়। সো মোর নিয়ার টু ন্যাচারাল। আচ্ছা। সো অলওয়েজ সেরামিক টুথ ইজ রেকমেন্ডেড, তাতে ডাউট নেই। বাট পেছনের দাঁতে তো কেউ দেখতে যাচ্ছে না, সেখানে আমার স্ট্রেংথ দরকার, সেখানে আমার অ্যাকুরেসি দরকার, সেখানে ওই ক্যাড-ক্যাম ক্রাউনস আর মোর রেকমেন্ডেড ফ্রম মাই সাইড। এবার পার্সোনাল চয়েস। রুট কানাল করার পরও ধরো পাঁঠার মাংস টাংস হাড় চিবুতে গেলে ভেঙে যায় কি ক্রাউন? না, ক্রাউন ভাঙবে না, ক্রাউন ভাঙতে পারবে না।
দের ইজ আ ল্যাব, মানে আমরা যে ল্যাব থেকে কাজ করি তাতে যে অ্যাডভার্টাইজমেন্টটা তৈরি হয়, আমি তোমাকে বলি ভেরি ইন্টারেস্টিং থিং। ওই ল্যাবটা কেরালাতে আছে, ওদের যে অ্যাডভার্টাইজমেন্টটা সেটা ও অ্যাডভার্টাইজমেন্ট করে, ওই একটা ক্রাউন থাকে রাস্তার ওপরে, তার উপর দিয়ে হাতি চলে যায়, আর ক্রাউনটার কিছু হয় না। সো ক্রাউনের কিছু হবে না। জিরকোনিয়া ইজ ZR। তুমি মেটালার্জি ক্লাসিফিকেশনে যদি দেখো, ইটস আ মেটাল, সো ইট উইল নট ব্রেক। তোমার নিজের দাঁত ভেঙে যাবে, ওটা ভাঙবে না, ওটা ভাঙবে না। fantastic. সো ওয়ারেন্টি উইল নট বি কভার্ড ইন দ্যাট কেস। সো ওয়ারেন্টিজ অ্যান্ড আদার থিংস আর মার্কেটিং গিমিক্স, এতে কোনো ডাউট নেই। তোমার ক্রাউন্স কিন্তু ভাঙবে না, দ্যাটস ফর শিওর। এবার যদি ভেঙে যায়, ইট ইজ রিপ্লেসড বাই দ্য ল্যাব ফ্রি অফ কস্ট। তো ডাক্তারবাবু 1 পয়সা লাগবে না, তো সেটা ক্যান বি রিপ্লেসড। এই ল্যাব যেটা আছে না, দে আর বিগ এন্টারপ্রেনার্স। যদি তুমি এন্টারপ্রেনার এসে বলো, দে আর বিগ এন্টারপ্রেনার্স। তারা, দেয়ার আর হান্ড্রেডস অফ পিপল ওয়ার্কিং ইন দ্যাট ল্যাব। এবং আমাদের বাঙালিদের মতন ওই কাজ করতে করতে এই কি করছিস, এই কি করছিস, এই সিস্টেম নয়। কাজ করছে মানে পুরো ধ্যান দিয়ে কিন্তু বসে কাজ করছে, এবং সে ঘন্টার পর ঘন্টা একই কাজ করছে। সবাইকে আবার এক কাজ শেখায় না, নাহলে তো আবার পাশে ল্যাব করে দেবে। তো সবাইকে আবার এক কাজ শেখায় না। সেখানে কি করছে, যে পালিশ করছে সে সারাদিন পালিশই করছে, যে কাটছে, যে ধুচ্ছে সে সারাদিন বাসনই ধুচ্ছে। সো দে ডোন্ট, মানে ইটস আ ওয়ান্ডারফুল। এবং একটাই গ্রাম থেকে অল ফিমেল এমপ্লয়িজ, ভেরি ভেরি ইউনিক থিং অ্যান্ড ভেরি ডিসিপ্লিন ল্যাব যেখানে কাজ হয়, ভেরি ডিসিপ্লিন অ্যান্ড ভেরি এন্টারপ্রেনার। মানে তুমি অল এক্সপোর্ট, মানে ইন্ডিয়া থেকে যত কাজ এক্সপোর্ট হয়, ম্যাক্সিমাম ইজ ডান ফ্রম দ্যাট ল্যাব। আমি তোমার ক্লিনিক সম্পর্কে যেটুকু দেখলাম, জানলাম, ইটস এ হিউজ ক্লিনিক, বিরাট ক্লিনিক। তুমি আমাকে বলো তো যে ডেন্টিস্ট সম্পর্কে আগেকার দিনে একরকম ধারণা ছিল, এবং মডার্ন ডেতে ডেন্টিস্টদের সম্পর্কে ধারণা সম্পূর্ণ পাল্টে গেছে। একজন দাঁতের ডাক্তার হয়ে বা ডেন্টিস্ট হয়ে কি কোটিপতি হওয়া সম্ভব? দেখো, অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আগেকার দিনে যা ডেন্টিস্ট্রি ছিল, যে গেলেই ডাক্তারবাবু দাঁত তুলে দেবে, একটা ভয়, ফোবিয়া, বাচ্চা কেন বয়স্ক কেন, সবাই বুকের মাথায় একটা ফোবিয়া ছিল, যে গেলেই ডাক্তারবাবু দাঁত তুলে দেবে, বা ওই লম্বা লাইনে বসতে হবে, বা ওই স্মেল অফ দ্য ক্লিনিক অ্যান্ড দ্য ওয়াইন অফ দ্য অ্যারোটার্স বলি আমরা, এই সাউন্ডটা শুনতেও অনেকটা বিদকুটের সাউন্ড লাগে। সো এখন ডেন্টিস্ট্রি হ্যাজ চেঞ্জড ফ্রম দোজ ডেজ, এনশিয়েন্ট ডেন্টিস্ট্রি থেকে একদম মডার্ন ডেন্টিস্ট্রি যেটা হয়েছে, the holistic approach has changed, and nowadays you get a wow experience তবেই পাওয়া যায়। স্টার্টিং ফ্রম, যদি তুমি ক্লিনিক রিসেপশন বলো, আমাদের যে 5 সেন্সেস আছে, may it be your eyes, what you see, what you smell, what you hear, so all those factors come into place when you enter a reception area. There the atmosphere, the calm যেখানে হয়, বা তুমি কি ধরনের মিউজিক শুনছো, অডিও অ্যানালজেসিয়া যেটাকে আমরা বলি, কি ধরনের তুমি স্মেল পাচ্ছ, বা একটা ভালো তুমি পারফিউম পাচ্ছ, which add-ons to the relaxation when a patient enters to a clinical বা নন ক্লিনিক্যাল এরিয়া। এরপরে হচ্ছে comes into place the reception বা ট্রিটমেন্ট কোঅর্ডিনেটরস, they play a good role. It's a teamwork basically. তো তারা যেভাবে কাম করার, দেখো মানুষের কাছে দুটোই ভয়। ডেন্টিস্টের কাছে, যেটা তুমি বললে মিলেনিয়ার, আমি শুনে নিয়েছি কোশ্চেনটা, বাট কথাটা হচ্ছে যে মানুষ ডেন্টিস্টের কাছে যেতে ভয় পায় দুটো কারণে। এক হচ্ছে ইনজেকশন, আর দ্বিতীয় হচ্ছে বিল, কত পয়সা লাগবে। এই দুটো কারণেই কিন্তু মানুষ ডেন্টিস্টের কাছে যেতে ভয় পায় সাধারণত। সো উই টেক কেয়ার অফ দ্য আদার থিংস, যেখানে মানুষকে প্রথমে কাম করা হোক, অ্যান্ড মানুষ জানে ওই রিসেপশন এরিয়াতে পিপল আর কাউন্সিলড ফার্স্ট যে কি হতে চলেছে ভেতরে। একটা ফোবিয়া, একটা অ্যাংজাইটি কাজ করে। সো ভেতরে গিয়ে কি হতে চলেছে, সেই অ্যাংজাইটিটা যদি বাইরেই আমরা নিপটাতে পারি, সো তখন কিন্তু মানুষ খুশি খুশি ভেতরে চেয়ারে গিয়ে বসতে পারে। সো অল দিস ফ্যাক্টরস প্লেজ ইন দ্য মেন রোল। আদার ফ্যাক্টরস উইচ আর, যেগুলো মেশিনারি, ডক্টর স্কিলস, এগুলো তো আছেই, তা বাদে কিন্তু ভেতরে যাওয়ার পর ডাক্তারবাবু, অ্যাসিস্ট্যান্ট, এগুলো রোলসও অনেকটাই ডিপেন্ড করে। সো আজকের ডেটে ওই স্মেলস, ওই অ্যারোটার্স, অল মেশিনস, লেজার্স হ্যাভ কাম ইন টু প্লেস, ডায়াগনস্টিক ইনস্ট্রুমেন্টস হ্যাভ কাম ইন টু প্লেস, বা আদার কনসিয়াস সিডেশন বলে একটা মেশিন আছে, দিস হ্যাজ কাম টু মেন। ইয়া, মাই ক্লিনিক, আমরা হোয়াইট জোন ডেন্টাল ক্লিনিক ইজ দ্য মোস্ট প্রিমিয়াম ডেন্টাল ক্লিনিক অফ ইস্টার্ন ইন্ডিয়া, দ্যাট আই ক্যান চ্যালেঞ্জ। অ্যান্ড দ্য মেশিনস উই হ্যাভ ইন হাউস, যেরকম CBCT বলি আমরা,
সিবিসিটিটা কি? সিবিসিটিটা হচ্ছে ডায়াগনস্টিক ইনস্ট্রুমেন্ট, যেখানে আমাদের 3D স্ক্যানিং, যেটা সিটি স্ক্যান, যেটা দাঁতের সিটি স্ক্যান, সেটাকেই সিটি স্ক্যান সিবিসিটি বলা হয়, কোন বিম কম্পিউটার টোমোগ্রাফি। দিস ফ্যাসিলিটি উই হ্যাভ ইন হাউস। উই হ্যাভ আনাদার, এটাতে 3D পিকচার, হয়তো পেশেন্টের কিছু যায় আসে না, বাট ডাক্তারবাবু খুব সুবিধা হয়। অ্যাজ আই এম ইমপ্লান্টোলজিস্ট, আমি ইমপ্লান্ট প্র্যাকটিস করি মেজরিটি, তো সেখানে কিন্তু 3D স্ট্রাকচার, কোনো ভাইটাল স্ট্রাকচার নিচে আছে কিনা, উপরে সাইনাস আছে কিনা, বা ইমপ্লান্ট যেটা প্লেসমেন্ট হয়ে গেল সেটা ঠিক জায়গায় প্লেসমেন্ট হলো কি হলো না, সো অল দোজ থিংস আর টেকেন কেয়ার অফ বাই এ 3D ইমেজিং। মানে তুমি 3 দিক দিয়ে দেখতে পাচ্ছ। এরপরে হচ্ছে যে একটা মেশিন যেরকম উই হ্যাভ ইন হাউস ইজ কনসিয়াস সিডেশন। এটাতে বেসিক্যালি এংজাইটি ফ্রি করার জন্য উই আর ডুইং দিস মেশিন। এটা বেসিক্যালি লাফিং গ্যাস যদি শুনে থাকো, নাইট্রাস অক্সাইড। হ্যাঁ, তো নাইট্রাস অক্সাইড এন্ড অক্সিজেনের কম্বিনেশন, উই লেট দ্য পেশেন্ট ইনহেল, পেশেন্ট আসে ইনহেল করে, অ্যাংজাইটি ফ্রি হয়, অ্যান্ড এনি ট্রিটমেন্ট, ইট ইজ নট আ অল্টারনেটিভ টু অ্যানাস্থেশিয়া, বাট এটা দিয়ে আমরা মানে অ্যাংজাইলাইটিক হয়ে পেশেন্টের ট্রিটমেন্ট হয়ে পেশেন্ট ড্রাইভ করে ক্যান গো ব্যাক। ও তাই? হ্যাঁ, মেজরিটি ইট ইজ ইউজড ফর পেডিয়াট্রিক কেসেস, বাট উই আর ডুইং অ্যাডাল্ট কনসিয়াস সিডেশন অনলি ইন ইস্টার্ন ইন্ডিয়া। গ্রেট। সো আরেকটা মেশিন হচ্ছে আমাদের স্ক্যানার বলি আমরা, ইন্ট্রাওরাল স্ক্যানার অর ডেন্টাল স্ক্যানার, যেটাতে এখন অনেকটা ডিজিটালাইজড হয়ে গেছে। আগে যেটা ভয়ের ক্ষেত্রেই বলছি, তো ওই ইমপ্রেশনস নেওয়া হতো, বমি আসতো, একটা স্মেল, আকপাক করছে, অ্যান্ড অল দোজ থিংস রেজাল্টস ইন দিস কাইন্ড অফ ফোবিয়া, যেটা দীর্ঘদিন ধরে তৈরি হয়েছে। অথবা মা বাবাও যেরকম ভয় দেখায় বাচ্চাকে যে মানে চকলেট খেলে ডেন্টিস্টের কাছে দাঁত তুলিয়ে দেবো, তো উই হ্যাভ বিকাম দ্য হোল সেন্ট্রিক অফ ফোবিয়া। হ্যাঁ, মানে ভয় দেখাবার একটা জায়গা, বাট these things have changed, and definitely আমরা ওই ডিজিটালাইজড হয়ে যাওয়ার জন্য ওই যে ডেন্টাল স্ক্যানার আছে তার মাধ্যমে এখনকার দিনে যত আমাদের প্রসিজার্স হচ্ছে, যেরকম সে স্মাইল ডিজাইনিং বা আদার ক্রাউন্স প্রসিজার্স হচ্ছে, সেগুলো ডিজিটালাইজড হয়ে যাওয়ার জন্য ওয়ার্ল্ড ওয়াইড ল্যাবরেটরির সাথে আমরা কাজ করতে পারছি। অ্যান্ড ওই ইন্ট্রাওরাল স্ক্যানিং এর মাধ্যমে যে ইমেজটা বেরিয়ে আসছে, ইজিলি উই ক্যান কমিউনিকেট উইথ দ্য ল্যাবস অ্যান্ড আদার থিংস। সো থিংস হ্যাভ বিকাম more digitalized বলতে পারো, অনেক বেশি অ্যাকুরেসি হতো, অ্যাকুরেসি ডেফিনেটলি, and time also is saved. এটা তো গেল তোমরা কতটা টেকনোলজিক্যালি উন্নত হয়েছো বা উন্নতি করেছো। আমি জিজ্ঞাসা করছি একটা ইয়াং ছেলে, আজকে প্রচুর ডেন্টাল কলেজ হয়েছে, প্রচুর ছেলে পড়ছে এবং তারপর তারা ডেন্টিস্ট হচ্ছেও, তাদের ক্ষেত্রে ক্যারিয়ার কিরকম? মানে একজন ইঞ্জিনিয়ার বা ডাক্তার যেরকম রোজগার করে, একজন ডেন্টিস্ট কি রোজগার করার ক্ষেত্রে সেই জায়গায় পৌঁছতে পারেন? না, সেটা যে কোনো প্রফেশনে, দেখো যে কোনো প্রফেশনে শুরুতে সবাইকে স্ট্রাগল করতে হয়, অ্যান্ড ডেফিনেটলি আমরাও ছোট থেকে বড় হয়েছি, এক রাতারাতি হইনি। আই অলসো কাম ফ্রম আ বেসিক মিডল ক্লাস ফ্যামিলি, বাট আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এগিয়েছি। তো সব ক্যারিয়ারে অল ডিপার্টমেন্টসে তাই হয়, বাট সাধারণত ডেন্টিস্টের ক্ষেত্রে যেটা বলতে চাই, যে অল ইন্ডিয়াতে এত ডেন্টাল কলেজেস আছে, যে সেখানে আমাদের সিটিতে উই হ্যাভ দ্য ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ডেন্টাল কলেজ, গভর্নমেন্ট ডেন্টাল কলেজ, আর আহমেদ ডেন্টাল কলেজ, and our city has three more college. City has two, Jain Dental College and Guru Nanak Dental College, and আমাদের হলদিয়াতে একটা আছে, নর্থ বেঙ্গল তো আছে, নর্থ বেঙ্গল গভর্নমেন্ট কলেজ, বাট দিজ আর অল অফ ভেরি গুড কলেজেস ইন প্যান ইন্ডিয়া বেসিস। বাট এখানে সমস্যা হচ্ছে যে যারাই পাস আউট হয়ে বেরোচ্ছে, এক তো পোস্ট গ্রাজুয়েশন কম, অ্যান্ড তাদের নিজেদের চেম্বার খোলা ছাড়া আর কোনো উপায় নেই। গভর্নমেন্ট জবস আর নট দেয়ার, সো প্রাইভেট ডেন্টিস্টের কাছে কেউ জব করবে অ্যান্ড অল স্যাটিসফ্যাকশনস নেই, সো চেম্বার খোলা ছাড়া কোনো উপায় নেই। ডেফিনেটলি ইটস আ প্রমিসিং ক্যারিয়ার, আই এম ডুইং ওয়েল, আমিও এখান থেকেই পড়াশোনা করেছি, এখান থেকেই সব কিছু করেছি, বাট আই এম ডুইং ওয়েল, আই এম হ্যাপি উইথ মাই ক্যারিয়ার। বাট এখানে প্রবলেম হচ্ছে যে ডেন্টিস্ট্রিতে এই বাঙালিদের বা অন্য সবারই এই পা ধরে টানার যে সিস্টেমস, এই সিস্টেমসগুলো কিন্তু রয়ে গেছে। হ্যাঁ, যেরকম ফোবিয়া, একটা ডেন্টাল কলেজে যখন আমি কলেজ থেকেই তোমাকে বলছি কথাটা, মানে আই হ্যাভ হার্ড মাই প্রফেসর সেইং দ্যাট মেয়েদেরকে বলা হতো যে তোমরা তো ডেন্টিস্ট্রিতে এসছো, এই ডাক্তার হয়ে গেলে একটা ভালো বর পাবে, মানে সেখানেই ক্যারিয়ারটাকে শেষ করে দেওয়া হয় এট দ্য কলেজ লেভেল। বা ছেলেদের ক্ষেত্রেও এটা বলা হয় যে তোরা মানে পড়ে আর কি করবি, মানে ইউ কান্ট ডু এনিথিং মোর। তো তাদের জন্য জবাব এখন আমরা যখন নিউ জেনারেশন যেরকম আমরা পড়াশুনো সেমই করেছি, বাট হ্যাঁ, ডেফিনেটলি এন্টারপ্রেনার্স হ্যাভ কাম
অ্যান্ড আমাদের সিটিতে আই এম টেকিং ইট অ্যাজ To আ a next level. নেক্সট লেভেল। সো এভাবেই করা হয়। when I do motivational talks to all my colleagues, juniors, everything, I have become a benchmark now in the city. But কথাটা হচ্ছে যে এই মোটিভেশনাল করার জন্য যদি গভর্নমেন্ট থেকে বা আদার, আমি একা কতটুকু করে নেবো, আমার হয়তো ফ্যান ফলোয়িং অনেক জুনিয়র্স আছে, বাট কথাটা হচ্ছে যে it should be from the constructive level of government and other things. ঠিক। Otherwise ওই মাস চেঞ্জেস তুমি যেটা দেখতে চাইছো, that is not possible. Hmm. I work with 10 associate dentists. My wife is also a dentist. So যারা থাকে I retain them. মানে এরকম অনেক and এটা মানে আমাদের ম্যাক্সিমামটা ফিমেল স্টাফ। So maybe I and another 2 dentists are male and our 2 জন assistants are male. Other all are female, মানে females. So maternity leave এ যাচ্ছে and people are coming back and joining us again. Okay, that's great. And definitely maternity leave দেওয়া হচ্ছে। মানে nobody can think of that also in my city. in এটা দেখো ডেন্টিস্ট্রিটা এরকমই ছিল যে পাড়ার আমি পাস করে আসবো, দোকান খুলবো, পাড়ায় দোকান খুলবো, অ্যান্ড নাম ডাক হবে, প্রচুর ভিড় হবে, অ্যান্ড ভালো প্রতিষ্ঠিত ডাক্তার। বাট থিংস আর বিয়ন্ড। যদি তুমি অল ইন্ডিয়া লেভেল দেখো, ইন্টারন্যাশনাল লেভেল দেখো, থিংস আর বিয়ন্ড দিস থিংস। হয়তো আমরা ইস্টার্ন ইন্ডিয়ারা বলতে গেলে পিছিয়ে আসি বলতে পারো, বিকজ বিং সাচ ইয়ং, আই এম ইন 16 years into my career, and I am claiming that we are the best dental clinics chain in Eastern India. Can you imagine যে 15-16 years is a long time. Where are my seniors and where are my juniors? কথাটা হচ্ছে যে এখানে we claim that all these machineries Eastern India তে কারো কাছে নেই, in house Eastern India তে কারো কাছে নেই। We are towards NABH, আমরা NABH accreditation আনছি। These are some strict protocols and some standard guidelines যেখানে এই হেলথ কেয়ার সিস্টেমটাকে আরো উন্নত করা, আরো আমাদের ওই স্টেরিলাইজেশন প্রোটোকলস অ্যান্ড আদার থিংস যেগুলো থাকে সেগুলো NABH এর আন্ডারে কভার হয়ে যায়। NABH এ কি হয়, দে টেক সোয়াব ফ্রম দ্য জাংশন অফ দ্য টাইল। আচ্ছা। তো সেখানে আমাদের হয়তো ইনস্ট্রুমেন্ট স্টেরিলাইজ হচ্ছে, কিন্তু সবাই বলছে, সবাই ক্লেম করছে আমি স্টেরিলাইজ করছি, বাট সত্যিকারে স্টেরিলাইজ হচ্ছে না। হাউ ডু ইউ নো তোমার মেশিন খারাপ কিনা? হাউ ডু ইউ নো? সেই মেশিনকে ক্যালিব্রেশন করা বা সেই পাউচগুলোকে সেন্টারে পাঠানো, যে সত্যিকারে মেশিনটা কাজ হচ্ছে কিনা, বা সত্যিকারে হয়তো মেশিন চলছে আর বন্ধ হতে পারে। সো অল দোজ থিংস ইজ টেকেন কেয়ার ইন NABH accreditations. সো এগুলো করা হচ্ছে। ডেন্টিস্টদের ক্ষেত্রে সব থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে যে স্টেরিলাইজেশন প্রোটোকল। এটা খুব ইম্পর্টেন্ট। জীবাণু মুক্তিকরণ মানে ইন্টেরিয়ার ডেকোরেশন নয়, স্টেরিলাইজেশন মিনস রিয়েল স্টেরিলাইজেশন, যেখানে আমাদের যেরকম ইনস্ট্রুমেন্টসগুলোর প্রোটোকল যেটা হয়, এনি সয়েল ইনস্ট্রুমেন্ট তাকে প্রথমে কেমিক্যালি স্টেরিলাইজ করা হয়, ক্লিন করা হয়। দেন কামস ক্লাস বি অটোক্লেভ, যেখানে ইনস্ট্রুমেন্ট ভেতরে যে টিউবসগুলো যে থাকে সেগুলোও স্টেরিলাইজ হয়ে যায়। একটা ইনস্ট্রুমেন্ট, একটা ফাইন ইনস্ট্রুমেন্ট, তার ভিতরে হয়তো মাইক্রো ক্যাপিলারি টিউবস আছে, সেগুলোও স্টেরিলাইজ হয়ে যাচ্ছে। সো সেই স্টেরিলাইজেশন করে পাউচিং করা হয়। পাউচিং করেও ইনস্ট্রুমেন্টসগুলো এরকম এই যে ব্লু লাইট দেখছো, আলট্রাভায়োলেট চেম্বারের ভেতরে রাখা হয়। রেখেও কিন্তু যদি 75 আওয়ার্স মানে 72 আওয়ার্সের মধ্যে যদি ইনস্ট্রুমেন্ট ইজ নট ইউজড, দ্য হোল সাইকেল হ্যাজ টু বি রিপিটেড अगेन। ও বাবা, হোল সাইকেল, হ্যাঁ, হোল সাইকেল হ্যাজ টু বি রিপিটেড। দিস ইজ দ্য প্রোটোকল, চাপ নয়, দিস ইজ দ্য প্রোটোকল। সাধারণভাবে বলা হয় যে দাঁতের বেসিক কিছু প্রবলেম আছে। হ্যাঁ, 1 নম্বর হচ্ছে যাদের সেই অর্থে হয়তো দাঁতের কোনো ক্যাভিটি বা গাম প্রবলেম নেই, তাদেরও বেসিক খুব দুটো সমস্যা তো থাকেই। একটা হচ্ছে ওই মুখ থেকে গন্ধ হয়। হ্যাঁ, এবার আর একটা বিষয় হচ্ছে, আচ্ছা এক এক করে শুরু করি। মুখ থেকে গন্ধ হয়, মুখের গন্ধ কি জন্যে হয়? দেখো, মুখ থেকে গন্ধ হয় 2-3টে কারণ হতে পারে। ফার্স্ট হচ্ছে যে ওরাল ক্যাভিটি যদি বলি, আমাদের যে প্লাক বলি, যেটা সফট ডেব্রিজ, যেটা অথবা যদি লং টার্ম ওই সফট ডেব্রিজটা ব্রাশিং করে না হাঁটানো হয়, দ্যাট লিডস টু আ সলিডিফাইড ডেব্রিজ, যেটাকে ক্যালকুলাস বলি আমরা। তো এই প্লাক আর ক্যালকুলাস মুখে যদি থাকে তাহলে কিন্তু ইটস লিডস টু ব্যাড ব্রেথ, নট অনলি ব্যাড ব্রেথ, গামস ব্লিডিং অ্যান্ড আদার থিংস অলসো, পাস অলসো। বাট ব্যাড ব্রেথটা সাধারণত তুমি যেহেতু জিজ্ঞেস করছো, সো এই ব্রাশ ঠিকঠাক না করলে ফার্স্ট রিজন ইজ হ্যালিটোসিস, এই জন্যই ওটাকে বলা হয়। এই ক্যালকুলাস আর মুখে যদি থাকে তবে ওটাকে ক্লিন করা দরকার, তবেই এটা ট্রিটমেন্ট আমি আসছি। বাট হ্যালিটোসিস মুখ থেকে হয়। আরেকটা মেজর হ্যালিটোসিসের রিজন হচ্ছে ইজ ফ্রম দ্য গাট।
গাট আচ্ছা, মানে ইজ ফ্রম দ্য স্টামাক। কারোর যদি স্টামাক আপসেট থাকে বা গ্যাস্ট্রিক রিঅ্যাগ্রেশন থাকে তখন কিন্তু দে গেট দ্যাট হ্যালিটোসিস। হ্যাঁ, তো ইটস আ সিস্টেমিক, ইট ক্যান বি আ সিস্টেমিক অলসো, ইট ক্যান বি সামবডি ইজ হ্যাভিং কাফ চেস্ট ইনফেকশন থেকেও কিন্তু এ ধরনের চেস্ট ইনফেকশন হলে মুখে গন্ধ হয় কেন? হ্যাঁ হ্যাঁ সেম থিং ইজ দ্য ব্যাকটেরিয়াল, যদি ভেতরে গাটে যদি ব্যাকটেরিয়া থাকে বা কাফ চেস্টে যদি ব্যাকটেরিয়া থাকে দ্যাট অলসো গিভস ইউ আ ব্যাড ব্রেথ। বাট যখন আমরা ওরাল ক্যাভিটি হিসাবে যদি কনসার্ন করি ডেফিনেটলি ওই স্টেনস অ্যান্ড ক্যালকুলাস থাকলে দ্যাট গিভস ইউ আ ব্যাড ব্রেথ। অ্যান্ড এর ট্রিটমেন্ট হচ্ছে ডেফিনেটলি ওরাল প্রোফিলাক্সিস বলি অথবা স্কেলিং অ্যান্ড পলিশিং, যেটা শোনা যায় সেই স্কেলিং অ্যান্ড পলিশিং হচ্ছে এটা ট্রিটমেন্ট। ব্যাড ব্রেথ, ব্লিডিং গামস, এই জিনিসের বা গাম পেইনস, এইগুলোর সবগুলোর সলিউশন হচ্ছে স্কেলিং অ্যান্ড পলিশিং। স্কেলিং অ্যান্ড পলিশিং, স্কেলিং অ্যান্ড পলিশিং বলি। তো স্কেলিং অ্যান্ড পলিশিং এ বেসিক্যালি হোয়াট উই ডু ইজ এই যে ডেব্রিস যেটা আছে ওটাকে আমরা আল্ট্রাসনিক ভাইব্রেশনস অ্যান্ড ওয়াটার জেট, বা মানে ডেব্রিজ মানে কি ওই যে দাঁতে পাথর বলে? দাঁতে পাথর বলতে পারো, এক্স্যাক্টলি। দাঁতে পাথর যদি থাকে তো সেটা ক্লিন করার জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে আল্ট্রাসনিক ভাইব্রেশনস অ্যান্ড ওয়াটার জেট, যেটাকে স্কেলার বলি, যেটা সাধারণত সব ক্লিনিক্সেই থাকে। হ্যাঁ, আমরা স্পেশালাইজড হয়তো ইউজ করি হচ্ছে আরো অ্যাব্রেসিভ কন্টেন্ট দিয়ে আমরা ব্লাস্টিং, স্যান্ড ব্লাস্টিং এর মাধ্যমে করি, অনেক সময় আমরা শুধু পলিশিং করি। সে এক্সেসিভ স্কেলিং ইজ অলসো নট রেকমেন্ডেড। ডাক্তারবাবুর কাছে সময় নেই, হাই স্পিডে ঘেঁকে ঘেঁকে করে চালিয়ে দিল, দ্যাট উইল গিভ ইউ ইউর এনামেল স্ক্র্যাচ। এবং সাপোজ যে টিপসগুলো ইউজ করা আছে দোজ আর নট শার্প ইনাফ, হ্যাঁ, সেই 10 বছর যে প্র্যাকটিসে প্রথমে যেটা কিনেছিল সেটাই চলছে, তো দেন ইউ উইল হ্যাভ ইট। দেন কামস দ্য পোস্ট অপারেটিভ সেন্সিটিভিটি, আদার কমপ্লিকেশনস। হ্যাঁ, সাধারণত যে মিথ এটার সাথে জড়িয়ে সেটা পিপল বলে যে আমার ডাক্তারবাবুর কাছে আমার সবই ঠিক ছিল, ডাক্তারবাবুর কাছে গিয়ে স্কেলিং করি ডাক্তার নড়ে গেল। হ্যাঁ, তো সেটা ইজ আ কমপ্লিট মিথ, এটাতে কিছু হয় না। এটাতে বেসিক্যালি যে ক্যালকুলাসটা যেটা মুভ করা হলো দ্যাট লিভস আ ফ্রেশ ব্লিডিং হয়। সেই ফ্রেশ ব্লিডিং যখনই হয়ে যায় তখন ফ্রেশ ব্লিডিং হয়ে নিউ হেমোস্টাসিস মেথডে ওই গামসের লেভেলটা ঠিক হয় এবং রিঅ্যাটাচমেন্ট প্রসিজার হয়। রিঅ্যাটাচমেন্টের ক্ষেত্রে হয়তো 2-3 দিন বেশি নড়বে, বাট আবার কিন্তু ব্যাক টু নর্মাল আসবে। হ্যাঁ, দেখো তার মানে এই নয় যে তুমি চান করবে না, হ্যাঁ, তোমাকে ক্লিনিং করতেই হবে তাতে যাই হোক। ইটস নট লাইক দ্যাট। অ্যাকচুয়ালি কি হয় যখন ফাঁকা হয়ে যায় তো সবাই তাই জিভটা তখন যায়, তখন মনে হবে যেন ডাক্তারবাবু দাঁতই আমার শেষ করে দিল, বাট ইট ইজ নট লাইক দ্যাট। দাঁতের এনামেল ইজ দ্য হার্ডেস্ট স্ট্রাকচার অফ দ্য বডি, হার্ডার দ্যান ইউর বোনস। সো ডাক্তারবাবু একটা ওয়াটার জেট আর ভাইব্রেশন দিয়ে আপনার দাঁত কিছু করতে পারে না। সো ইটস দ্য ময়লাটাই পরিষ্কার হয়েছে সাধারণত। এবার যদি খুব বেশি নড়ে গিয়ে থাকে, গ্রেড 2 গ্রেড 3 মোবিলিটি থাকে, তখন উই ডু আ প্রসিজার কল স্প্লিন্টিং। স্প্লিন্টিং এটা প্রচলিত কথা যেরকম বলে যে আমি গেছিলাম ওখানে ডাক্তারবাবু দাঁত বসিয়ে দিয়েছে, সব বসিয়ে দিয়েছে কিছু হয় না। দ্য সায়েন্টিফিক থিং ইজ স্প্লিন্টিং। স্প্লিন্টিং আমরা কি করি, ভেতরের দাঁত যেগুলো নড়ে গেছে সেখানে আমরা ফাইবার দিয়ে দাঁতগুলোকে একটা রেজিন বেস মেটেরিয়াল দিয়ে টাই করে রেখে দিই। তাতে ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল যে কনসেপ্ট সেরকমই ওই 6টা দাঁতকে আমরা স্প্লিন্টিং করে রেখে দিই। তাতে ইউ ক্যান প্রলং ইউর এক্সফোলিয়েশন, মানে যেটা হয়তো কালকে পড়ে যেত সেটা হয়তো 2 বছর 4 বছর আরো থেকে গেল। This is the treatment what we do. So regular scaling and polishing in every 6 months is recommended by dentist. You should, and scaling is not at all harmful. It's always recommended, scaling and polishing, splinting. Regular procedures and highly recommended. 5 good habits to keep your oral hygiene great. 5টা ভালো অভ্যেস যেটা তোমার ওরাল হাইজিনকে খুব ভালো রাখবে। 1 নম্বর আমার কাছে এসো, 2 নম্বর আমার কাছে এসো, 3 নম্বর প্রতি 6 মাসে এসো, 4 নম্বর ফ্যামিলিকে নিয়ে এসো, আর 5 নম্বর see jokes apart, scaling and polishing should be done every 6 months. Okay. ব্রাশিং হ্যাবিটস যেগুলো আমরা দিলাম তার সাথে টাং ক্লিনিং ভেরি ইম্পর্টেন্ট। ব্রাশিং এর সাথে সাথে ডিসকার্ড ব্রাশ ওগুলো ডিটেলে কভার করেছি। অল ব্রাশিং হ্যাবিটস যেগুলো আছে সেগুলো মেনটেন করেও টাং ক্লিনিং, ইন্টারডেন্টাল ব্রাশেস খুব ইম্পর্টেন্ট, অ্যান্ড ফ্লসিং খুব ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস পাওয়া যায় হচ্ছে ওরাল ইরিগেশন ডিভাইসেস,
এটা খুব ইম্পর্টেন্ট। ওরাল ইরিগেশন ডিভাইসেস পাওয়া যায় বাজারে, অনলাইন পাওয়া যায়। বেসিক্যালি ওয়াটার জেট উইথ মাউথ ওয়াশ করতে পারো। তাতে বেসিক্যালি যারা সিনিয়র সিটিজেন আছে, সিনিয়র সিটিজেনদের যেহেতু প্রসেসেস থাকে, তো ওই দুটো দাঁতের মাঝখানে খাওয়ারটা খুব বেশি ফাঁসে। তো ওই ওরাল ইরিগেশন ডিভাইসেস দিয়ে খুব ভালো ক্লিনিং হয় ওরাল প্রসেসেসগুলো ফ্লসিংয়ের মাধ্যমে। এবার আমরা বাঙালিতে তো আমরা তো সবাই ট্রেন্ড নয় ফ্লসিং করতে, হিতের বিপরীত যাতে না হয় ভালো করে ইউটিউব ভিডিও দেখে নিয়ে ভালো করে তারপরে ফ্লসিংটা করবেন, আদারওয়াইজ ডিফিকাল্ট, মানে হিতের বিপরীত হতে পারে। অথবা ভিডিওস দেখতে। আর হচ্ছে কিছু প্রক্সিমাল ব্রাশেস পাওয়া যায়, দুটো দাঁতের মধ্যে খাওয়ার ঢোকাটা হচ্ছে সবথেকে ডেঞ্জারাস, সেখান থেকে কিন্তু ক্যাভিটি সূত্রপাত। 6 মাসে ডেন্টিস্ট ভিজিট, ফাইব্রাস ফুড খাওয়া, ফ্রুটস খাওয়া, ভিটামিন সির জন্য যেটা গামসের জন্য ভালো, সো আমলা অ্যান্ড আদার থিংস খাওয়া, অ্যান্ড মাউথওয়াশ এক্সেসিভ ইউজ করা নয়, সপ্তাহে 2 বার যেগুলো বললাম। দিজ আর ফিউ গুড হ্যাবিটস। ডেফিনেটলি ক্যান্সারের জন্য যেটা বললাম, কুইট স্মোকিং, কুইট টোবাকো, এগুলো নো, অ্যাবসলিউটলি নো, এগুলো করা। দেখো সিনিয়র সিটিজেন্স আমরা অনেক কাজ করছি এখন। সিনিয়র সিটিজেন্সদের জন্য যেটা মোস্ট মডার্ন টেকনিক উই ডু ইজ ডেন্টাল ইমপ্লান্টস করা হয়। ডেন্টাল ইমপ্লান্টসের ক্ষেত্রে উই আর ডুইং ডিজিটাল ডেন্টাল ইমপ্লান্টস, মানে হচ্ছে গাইডেড সার্জারি করছি। যেরকম মিসাইলসগুলো পড়ছে গাইডেড, যেরকম দেখছো যে এখানে বসে মারছে আর ওখানে গিয়ে ঠিক জায়গায় বিল্ডিংয়ে ঢুকে যাচ্ছে, ওই আমাদের ওই প্লেনের মতন নয়, মিসাইলের কথা বলছি। মিসাইলগুলো যেরকম গাইডেড যাচ্ছে সেরকম কিন্তু আমাদের যে গাইডেড সার্জারি যেরকম করি, এই স্ক্যান আর সিটি স্ক্যানের মাধ্যমে আমরা যেহেতু এগুলো ইনহাউস আছে করে আমরা গাইডেড ফ্রেমওয়ার্ক করে গাইডেড ইমপ্লান্টস করছি। ডেন্টাল ইমপ্লান্টস হচ্ছে একটা এই ধরনের যে ইমপ্লান্টস যেগুলো আছে এরকম প্রসেসেস দেওয়ার জন্য ফিক্সড দাঁত রিপ্লেসমেন্টের প্রসিজার, সেখানে আমরা ডেন্টাল ইমপ্লান্টস করছি। বোনের ভেতরে আমরা বা দাঁতের হাড়ের ভেতরে, মাড়ির হাড়ের ভেতরে আমরা এই ধরনের ফিক্সচার্সগুলোকে প্লেসমেন্ট করছি। প্লেসমেন্ট করে তার উপরে দাঁত দেওয়ার প্রসিজারটাকেই ডেন্টাল ইমপ্লান্টস বলে। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে সিনিয়র সিটিজেন্সদের ক্ষেত্রে ইউজ হচ্ছে। এবং ফুল মাউথ ডেন্টাল ইমপ্লান্টস, মানে যাদের ডেঞ্চার নেই বা যারা ওই আগেকার দাদুদের মতন যেরকম দাঁত খোলা পড়া দাঁত ছিল, তার অ্যাডভান্স স্টেজ হচ্ছে এখন ডেন্টাল ইমপ্লান্টস অ্যান্ড আদার থিংস। সো আমরা গাইডেড ডেন্টাল ইমপ্লান্টস অথবা কি হোল ডেন্টাল ইমপ্লান্টস করছি এবং 72 আওয়ার্সে ফিক্সড দাঁত, মানে আপনি এলেন উইথাউট টিথ, 72 আওয়ার্সে ফিক্সড দাঁত নিয়ে বাড়ি ফিরতে পারেন। গ্রেট গ্রেট গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। বিশ্বজিৎ দার সঙ্গে যারা দেখা করতে চান, কথা বলতে চান, কিভাবে বলবেন সেটা আমরা কমেন্ট বক্সে অবশ্যই পিন করে দেবো আমার কমেন্টে। আর আজকের এপিসোড কেমন লাগলো অবশ্যই জানান, আমাদের লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী সপ্তাহে। খুব ভালো থাকুন, হাসতে থাকুন, সবাইকে হাসাতে থাকুন, ভালো থাকবেন।